আমাদের প্ল্যান ছিল যে অন্যান্য যে সেশনগুলো আমরা নিয়েছি সেটার মতো স্মার্ট বোর্ডের সেশনটা নেওয়া, বাট আনফর্চুনেটলি আমার ক্যামেরা চার্জ শেষ। সো যেহেতু এটা আসলে আগে থেকেই আমরা টাইম দিয়ে রাখছিলাম, সো এই জন্য আমি আসলে একটু ফোন থেকে আসলে লাইভে আসছি। আমি একটু কিছু সেকেন্ড আমি একটু ওয়েট করব আমাদের মোটামুটি অডিয়েন্স সবাই আসলে আমরা আমাদের আলোচনা শুরু করে নেব ইনশাআল্লাহ। সো বেসিক্যালি আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে মেডিকেল সায়েন্স আসলে কীভাবে পড়া উচিত সেই ব্যাপারে একটা ব্রিফ ডিসকাশন নিয়ে আসা। এটার একটা মেজর রিজন হচ্ছে যে যে স্টুডেন্টরা যারা আসলে আছে, মেজরিটি ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা খুব সাফার করে, বিশেষ করে প্রথম 3 থেকে 4 মাস তারা আসলে প্রচণ্ড রকমের সাফার করে কিভাবে পড়া উচিত, পড়াটাকে গোছানো উচিত কিভাবে। এবং এই জায়গা থেকে তাদের যে ডিফিকাল্টিসগুলো আসলে ফেস করে সেখান থেকে তারা আসলে অনেক রকম সলিউশন বের করার চেষ্টা করে, যেখানে কিছু পাথ হয়ে কারেক্ট পাথ হয়, কিছু পাথ হয়ে আমরা দেখি যে রং পাথ হয়। সো এই জন্য আসলে মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা প্রপার পাথওয়েকে দেখাই দেওয়া যে কিভাবে মেডিকেল সায়েন্স পড়া উচিত, কিভাবে পড়লে আসলেই ইফেক্টিভ ওয়েতে শেখা সম্ভব, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। সো আমি একটু 1 মিনিট বা 2 মিনিট আমি একটু ওয়েট করবো, সবাই জয়েন করুক, তাহলে আমরা আলোচনা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কমেন্ট একটু তোমরা আমাকে জানাও যে শব্দ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বা ভয়েস ঠিক আছে কিনা, বা আমার আরেকটু জোরে কথা বলা দরকার কিনা। জাস্ট ইফ আমাকে জাস্ট একটু কমেন্ট একটু জানাও। আচ্ছা, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও যে শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আমরা জাস্ট একটু ফিউ সেকেন্ডস বা 1 মিনিট আমরা একটু ওয়েট করব। ঠিক আছে। সো বেসিক্যালি দেখো যে তোমরা যখন মেডিকেল সায়েন্সে আসলে স্টুডেন্ট হিসেবে এসেছো, মানে তোমরা তো 2 দিন পর আসলে বেশিরভাগই আইদার ক্লিনিশিয়ান হবা, বা অল্প কিছু সংখ্যক হয়তো বা দেখা যাচ্ছে নন ক্লিনিক্যাল সাবজেক্ট, প্যারা ক্লিনিক্যাল সাবজেক্ট বা বেসিক সাবজেক্ট, সেগুলোতে অল্প কিছু মানুষ চলে যাবে, বাট মেজরিটি দিন শেষে ক্লিনিশিয়ানই হবে। কিন্তু আসলে তুমি ক্লিনিশিয়ান হও বা রিসার্চার হও বা বেসিক সাবজেক্টে যাও, প্রত্যেকের অ্যাটলিস্ট প্রথম 5 বছর একই বই পড়তে হবে, এবং শেখার জার্নিটা অলমোস্ট সিমিলার। সো মেডিকেল সায়েন্সে স্টুডেন্টদের সবার আগে যেই প্রবলেমটা হয়, লাইক প্রথম 3 থেকে 4 মাস, সেটা হচ্ছে পড়া ধরতে পারে না। কি পড়তেছি, কেন পড়তেছি, সেটা সিগনিফিকেন্স কি, এটা আসলে বোঝা যায় না বা বুঝতে একটু প্রবলেম হয়। এবং এই বুঝতে না পারাটা বা প্রবলেম হওয়াটা খুবই স্বাভাবিক। মানে সত্যি কথা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এমন একটা সায়েন্স যেটা আসলে একা একা পড়ার জিনিস না। এখানে অবশ্যই একজন শিক্ষক লাগবে যে একদম হাতে ধরে পুরো জিনিসটাকে দেখাই দিবে। মনে করি যে আমি একটা বই হাতে নিলাম, আগে পিছে শেখাটা হচ্ছে না। মেডিকেল সায়েন্স কখনোই নিজে নিজে শেখার জিনিস না। যদি আসলে তাই হতো যে মেডিকেল সায়েন্স নিজে নিজে পড়ে শেখা যায়, তাহলে আসলে এত মেডিকেল কলেজে কোনো প্রয়োজন ছিল না। মানুষ ইউটিউবে ভিডিও দেখে, হ্যাঁ, নিজে থেকে বই খুঁজে খুঁজে পড়ে একা একাই মেডিকেল সায়েন্স শিখে ফেলতে পারতো, কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না। খুবই সফিস্টিকেটেড যে সায়েন্সের যেই সাবজেক্টগুলো আছে, এখানে অনেক কিছুই আছে যে অনলাইনে রিসোর্স ঘেটে ঘেটে অনেক কিছু শিখে ফেলা সম্ভব। যেমন সাপোজ ফর এক্সাম্পল কোডিং। কোডিং শেখার জন্য পার্টিকুলারলি কাউকে ট্রিপলিতেই পড়তে হবে বা সিএসিতে পড়তে হবে, ইটস নট নেসেসারি। একজন কোনো ইউনিভার্সিটিতে না আগেও ইউটিউবের ভিডিও দেখে কোডিং শিখে ফেলতে পারবে, ইটস ভেরি মাচ পসিবল। কিন্তু মেডিকেল সায়েন্স ব্যাপারটা কখনোই এরকম না। আমি কোডিংকে ছোট করে বলছি না, কিন্তু আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে সায়েন্সের অনেক শাখা প্রশাখা আছে, যেখানে হয়তো বা একা একা সেলফ স্টাডি করে অনেক কিছু শেখা সম্ভব হতে পারে। কারণ এইগুলো একটা আলাদা ধাঁচ আছে, কিন্তু মেডিকেল সায়েন্স কখনোই একা একা উইদাউট এনি এইড, উইদাউট এনি টিচার আসলে কখনোই সম্ভব না। সো স্টুডেন্টদের সাফারিংসের মূল রিজনটা হচ্ছে তারা যখন একা একা পড়তে যায়, তারা আসলে ওই প্রপার গাইডেন্সটা পায় না। সো আনগাইডেড অবস্থায় পড়তে গিয়ে প্রবলেমটা আসলে ডেভেলপ করে। তাহলে মোটামুটি মেডিকেল সায়েন্স আসলে কীভাবে পড়া শুরু করা উচিত, বা এখানে আসলে মূল অ্যাপ্রোচটা আসলে কী হওয়া উচিত। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকে মনে করে কি যে মেডিকেল সায়েন্স মানে শুধু মুখস্থ করা। আমি শুধু মুখস্থ করব, টানা মুখস্থ করব, ঝেড়ে মুখস্থ করব, ডানে বামে তাকানোর কিছু নাই, বোঝার কিছু নাই। এই ধারণাটা আসলে কিভাবে যেন, মানে এসএসসি থেকে শুরু করে এইচএসসি সবসময় প্রত্যেকের মাথার মধ্যে কেন কারা যেন ঢুকায় দেয় যে মেডিকেল সায়েন্সে বোঝার কিছু নাই, সব কিছু মুখস্থ করতে হয়। এটা আসলে কমপ্লিটলি একটা ভুল কনসেপশন, বা এটা একটা ভুল মেসেজ। সামহাও এই জিনিসটা সবার কাছে পৌঁছায় দেওয়া হয়।
এটা খুবই আনফরচুনেট। এখন ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্সে অবশ্যই মুখস্থ করতে হয়। এখানে অনেক ইনফরমেশন মুখস্থ না করা ছাড়া উপায় নাই। কারণ মনে রাখতে হবে, মনে না রাখলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না নলেজ। কিন্তু জাস্ট সিম্পল কথা, ইজ ইট লজিক্যাল যে 10,000, 20,000, 30,000 পৃষ্ঠার এত হাজার হাজার ইনফরমেশন, লক্ষ লক্ষ ইনফরমেশন, যেটা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এবং পোস্ট গ্রাজুয়েশনে এত কিছু যে পড়া হচ্ছে, এত কিছু কি সত্যি আসলেই মুখস্থ করা সম্ভব? ইজ ইট পসিবল? উত্তর হচ্ছে না। এত কিছু আসলে মুখস্থ করা সম্ভব না। আমি আজকে মুখস্থ করবো, 2 দিন পরে ভুলে যাব, এবং এটা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু এই নলেজটা কখন রিটেইন হয়, কখন আমি যে এত কিছু পড়তেছি এটা কখন আমার মানে রিটেইন হওয়া সম্ভব? আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করি যে আমি ঢাকায় আছি, আমার কাজ হচ্ছে আমি ঢাকা থেকে একটা মোটরসাইকেল চালায় আমি বান্দরবন যাব। এখন বান্দরবন যাব কিভাবে? আমার রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। এখন এই যে রাস্তা, এটা তো একটা ম্যাপ আছে। সো একটা উপায় কি, যে আমি হচ্ছে একটা ম্যাপ খুললাম, ম্যাপ খুলে আমি ম্যাপ দেখে দেখে ম্যাপটা মুখস্থ করলাম, মুখস্থ করে এরপরে গাড়ি চালিয়ে সেখানে গেলাম। এভাবে আসলেই কি ঢাকা থেকে বান্দরবন যাওয়া কি আসলেই পসিবল? ইটস ভেরি টাফ। জাস্ট একটা ম্যাপ মুখস্থ করে রাস্তায় যদি ডানে বামে কোনো মানে সাইন না থাকে, কোনো হেল্প না থাকে, জাস্ট ওই ম্যাপটা মুখস্থ করে চলে যাওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। বরং এইটা কিভাবে মুখস্থ একদম চোখের সামনে ভাসবে কিভাবে সম্ভব, যে ওই রাস্তাতে কেউ 10 বার 15 বার গেছে, হি নোজ এভরিথিং, সে তার চোখের সামনে দেখছে, এটা মুখস্থ করে কিছু নাই, সে এতবার যাতায়াত করছে যে অটোমেটিক তার রাস্তাটা তার চোখের সামনে ভাসে, সে চোখ বন্ধ করলে সে মানে তার চোখের সামনে ভাসে যে এখানে এখানে এটাই আছে। সো মেডিকেল সায়েন্সের ব্যাপারটা আসলে অনেকটা এইরকম, যে কোনো কিছু মনে রাখতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। দেখো, তোমরা যখন মেডিকেল সায়েন্সে পড়া শুরু করবে, তোমরা সবার আগে শুরু করবা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দিয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট, পুরো হিউম্যান বডিতে যত স্ট্রাকচার আছে, যেমন ফর এক্সাম্পল আমি যে এই হাতটা দেখাচ্ছি না, এই হাতের মধ্যে অনেক রকম মাসল আছে, একটা দুইটা না। যেমন এই দেখো আমার হাতের মুভমেন্ট দেখাচ্ছি, এই হাত দেখো একদিকে মুভ করলো, এটা একদিকে মুভ করলো, সামনে মুভ করলো, পেছনে মুভ করলো, এমনি ঘুরতেছে। এক এক রকম মুভমেন্টে এক এক রকম মাসল এখানে কাজ করে। আবার মনে করো এই যে এই আঙ্গুলটা এখানে একরকম হলো, এটা একরকম হলো। এই যে এক এক রকম মুভমেন্ট, হ্যাঁ, এই এক এক রকম মুভমেন্ট এক এক রকম মাসল করছে, এবং এইখানে অনেকগুলা নার্ভ এসে কাজ করে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ঠাডা মুখস্থ করে গেছি। এটা কি আসলে মানে মনে রাখা সম্ভব হবে কোন মাসল কিভাবে কাজ করছে, কোন মাসলে কোন নার্ভ এসে ফাংশন করছে? এটা এটা আসলে পসিবল না। তুমি জাস্ট একটা বই পড়ে, ঠিক আছে হাতের মধ্যে 20টা মাসল আছে ফর এক্সাম্পল, এই মাসল ডানে গেলে বামে, বামে গেলে ডানে, এই করে তুমি জাস্ট মুখস্থ করলা। আমি প্রেটি মাচ শিওর তুমি 2 ঘন্টা পরে আমি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবা না। কিন্তু এটা তুমি কখন জানবা জানো? কখন তুমি জাস্ট ইজিলি এটাকে বলতে পারবা, যখন আমি তোমাকে এই হাতের চামড়াটা কেটে মাসলগুলা একে একে তোমাকে দেখাবো। মানে তুমি যখন তোমার চোখের সামনে জিনিসটা দেখলে, তুমি তোমার চোখের সামনে যখন পুরো স্ট্রাকচারটা দেখবা, খালি চোখে ঠান্ডা মাথায় তুমি দেখলা, তোমার চোখের সামনে অটোমেটিক একটা ভিজুয়াল প্রতিচ্ছবি তৈরি হয়ে গেল। এখন তুমি অটোমেটিক তুমি নিজেই যেহেতু জিনিসটা দেখছো, তুমি নিজেই বুঝবা যে আচ্ছা এখানে এই মাসলটা আছে, এখানে এই মাসলটা আছে, এখানে এই দিক থেকে এই মাসলটা আসছে। তুমি খালি চোখেই দেখছো। এটা তখন তোমার জন্য মনে রাখা খুব সহজ হবে, বিকজ ইউ হ্যাভ সিন ইট। তো পুরো মেডিকেল সায়েন্সই পুরো ব্যাপারটা আসলে এরকম যে আমরা এত কিছু আসলে মুখস্থ করতে হয়, কিন্তু এত কিছু একসঙ্গে এভাবে মুখস্থ করা সম্ভব না শুধু মুখস্থ করার নিয়তে যদি আমরা পড়তে চাই। এটা তখনই মুখস্থ করা সম্ভব বা তখন এটা মনে রাখা সম্ভব যখন আমরা এটার পেছনের রিজনিংটাকে বের করতে পারি, যখন ওটাকে আমরা খালি চোখে দেখতে পারি, বা আমাদের ওই ভিজুয়ালাইজেশনটা যখন হয়। এবং সবচেয়ে মনে রাখার বেস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। সত্যি কথা হচ্ছে দেখো যে এই যে, যেমন ফর এক্সাম্পল আমি আমার নিজের কথা বলি, আমি মেডিকেলে পড়ালেখা শুরু করেছি 2016 সাল থেকে। 2016 সালের 10 জানুয়ারি আমার প্রথম ক্লাসটা হয়। ওই দিন থেকে শুরু করে আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে দেখো 2026 সালের জানুয়ারি, জানুয়ারি অর্ধেক শেষ, 17 তারিখ মনে হয় আজকে। তো দেখো প্রায় 10 বছর পার হয়ে গেছে। এই 10 বছরে আমি যে এত হাজার হাজার পৃষ্ঠা পড়ছি, আমি যে এত লক্ষ লক্ষ ইনফরমেশন পড়ছি, আসলেই জাস্ট চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ ইট পসিবল টু রিমেম্বার অল দিস ইনফরমেশনস ইন মাই হেড উইদাউট এনি ভিজুয়ালাইজেশন? অ্যাকচুয়ালি ইট ইজ নট পসিবল অ্যাট অল। ভিজুয়ালাইজেশন করলে আমি মনে রাখা সম্ভব। আমি এখন আমি যদি কারো মানে মুখের দিকে তাকাই, তার এখানে কোথায় কোন মাসল আছে, কোন মাসলে কোন নার্ভ আছে, এটা আসলে আমি ভিজুয়ালাইজ যদি করতে পারি তখন আমি মেলাতে পারবো। কারণ এই যে প্রত্যেকটা ইনফরমেশন, এগুলো কিন্তু আমাদেরকে আসলে কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হয়। তুমি যদি, যেমন হাত দিয়ে দেখাচ্ছি তো হাতের এক্সাম্পল দিয়েই বলি, মনে করো এই হাতে কোথায় কোন মাসল আছে,
কোন মাসলে কোন নার্ভ ফাংশন করে, তুমি যদি এটা না বোঝো, তোমার কোন একটা পার্সনের হাতে এখানে একটা ট্রমা হয়েছে বা এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, তুমি ধরতেই পারবা না যে আসলে প্রবলেমটা কোন জায়গায়, কারণ অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম তোমাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। সো এখন দেখো, তুমি যদি প্রবলেমটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে না পারো, সেটা কেন হলো কিভাবে হলো সেটা যদি বুঝতে না পারো, তুমি এখানে আসলে ডিজিজ ডায়াগনোসিসই করতে পারবা না, ডায়াগনোসিস করতে না পারলে ট্রিটমেন্টও ঠিকমতো করতে পারবা না। সো এইটা করতে গেলে আসলে একদম সব কিছুরই টু দ্য পয়েন্ট, একদম ইন ডিটেইল নলেজ আসলে লাগবে। সো এই জন্য শুধু ঠাড়া মুখস্থ করব এই নিয়তে আসলে মেডিকেল সায়েন্স পড়ে খুব বেশি আগানো সম্ভব না। এবং এটা আসলে আমি জাস্ট বলার জন্য বলছি না। যেমন আমাদের লাস্ট 2 বছরে আমাদের ফার্স্ট ইয়ার প্রোগ্রাম তো আসলে শুরু হয়েছে, লাস্ট 2 বছর হলো। সো এই 2 বছরে তো আমরা অসংখ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টের সাথে আমি কথা বলছি, আমাকে অনেক স্টুডেন্ট রেগুলার বেসিসে মেসেজ দেয় তাদের অনেক সমস্যার জন্য। সো প্রত্যেক ক্ষেত্রে কিছু কমন সিনারিও দেখি, যে পরীক্ষার আগে মনে করি যে টার্ম পরীক্ষা যখন প্রফ পরীক্ষা, আমাকে সে মেসেজ দেয়, বলে যে ভাইয়া আইটেম তো আমি মুখস্থ করে দিছি, কিন্তু এখন টার্মের আগে এত ইনফরমেশন তো ভাইয়া মনেও নাই, পরীক্ষার আগে সব কিছু পড়ার সময়ও নাই, হ্যাঁ এত কিছু মনেও নাই, কিভাবে কি পরীক্ষা দেবো কিছুই বুঝে উঠতে পারছি না। এটা হওয়ার, যতজনের সাথে আমি কথা বলছি প্রত্যেকের অলমোস্ট সেম প্রবলেম, যে এত ইনফরমেশন পরীক্ষার আগে স্যার মনে রাখতে পারছে না, মানে সব কিছু গুলায় যাচ্ছে। এবং প্রবলেম হচ্ছে কেন এটা হচ্ছে, বিকজ তারা না বুঝে মুখস্থ করছে। তাদের রেগুলার আইটেম হয়, প্রত্যেক দিন আইটেম হয়, প্রত্যেক দিন পরীক্ষা হয়, আইটেম পাস করার জন্য কোনো রকমের গাইড পড়ে মুখস্থ করে আইটেম দিয়ে আসা যায়। খুবই সম্ভব আইটেমের আগে 3 ঘন্টা কেউ যদি ঠান্ডা মাথায় বসে বসে গাইড করে মুখস্থ করে, সে খুব ইজিলি আইটেম পাস করে আসবে, খুবই সম্ভব। কিন্তু এভাবে তো আসলে শেখা হলো না, কখনোই শেখা হবে না। তুমি শুধু কিছু প্রশ্ন পড়ছো, কিছু উত্তর মুখস্থ করছো, সেটাই তোমাকে পরীক্ষায় ধরছে, তুমি সেটাই অ্যান্সার করে দিয়ে আসছো, কিন্তু শেখা কিন্তু হলো না। যখন তোমার শেখা হলো না, সমস্যাটা হবে কি, যখন তুমি কার্ড এক্সাম দিবা বা যখন তুমি টার্ম এক্সাম দিবা বা যখন তুমি প্রফ এক্সাম দিবা, তখন আসলে তুমি দেখবা যে এই হাজার হাজার ইনফরমেশন কিছুই মনে নাই, এবং পরীক্ষার আগে তুমি একটানা সব নতুন করে মুখস্থ করবা, এটা আসলে কোয়াইট ইম্পসিবল। পরীক্ষার আগে ওই 1 দিন 2 দিনের গ্যাপে কিভাবে সম্ভব, কোনোভাবেই সম্ভব না। সো তখন যে সবাই বিপদে পড়ে, যে ও চিন্তা করে কি ও পরীক্ষা কিভাবে দিবে, কিন্তু তুমি একটা চিন্তা করো এই নলেজের মূল উদ্দেশ্য কি ছিল, তুমি যে এই যে লেখাপড়া করছো, এই লেখাপড়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে তুমি এই নলেজটাকে অ্যাপ্লাই করবা। তোমার সামনে যখন একজন রোগী আসবে, রোগীর সাথে কথা বলে তুমি তার ডিজিজটাকে আইডেন্টিফাই করবা, সেটাকে ইভ্যালুয়েট করবা, সেই অনুযায়ী তার ইনভেস্টিগেশন দিবা, তাকে প্রপার ট্রিটমেন্ট দিবা, তাকে প্রপারলি কাউন্সিলিং করবা, তাকে তার ডিজিজটাকে এক্সপ্লেইন করবা। সো এত কিছু তোমাকে আসলে করতে হবে। এটা তুমি তখনই করতে পারবা যখন ইউ হ্যাভ এভরি সিঙ্গেল ইনফরমেশন ইন ইউর হেড, তুমি খুব ভালো মতো তুমি পিকচারাইজ করতে পারছো, তখনই পারবা। তাহলে এই জন্য আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে মেডিকেল সায়েন্সের পড়া আসলে কিভাবে পড়া উচিত? প্রথম কথা হচ্ছে, মেডিকেল সায়েন্সের পড়া তুমি যখন শুরু করবা, জাস্ট এভাবে তুমি আগাও যে পড়াটাকে তুমি একটা গল্পের বই পড়তেছো এভাবে চিন্তা করো। মনে করো তুমি ফার্স্ট ইয়ারে শুরু করবা কি, ফিজিওলজি দিয়ে শুরু করবা, অ্যানাটমি দিয়ে শুরু করবা, বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করবা, তাই তো? মনে করো ফর এক্সাম্পল ফিজিওলজি দিয়ে শুরু করবা। ফিজিওলজিটা কিভাবে পড়বা? সবাই আসলে যে ভুলটা করে, মনে করো যে গাইটন বইটা পড়তে চায়। দেখো গাইটন হচ্ছে, আমি গাইটন বইটা একটু দেখাই, একটা সেকেন্ড একটু ওয়েট করো। সো এইটা হচ্ছে গাইটন, ঠিক আছে? আচ্ছা এই গাইটনটা হচ্ছে 13 এডিশন, এখন আরো নতুন আরো কিছু এডিশন আসছে এটার পরে ইফ আই এম নট মিস্টেকেন আরো 2টা এডিশন চলে আসে। বাট দেখো থিঙ্ক অ্যাবাউট, এই বইটা এতটা মোটা একটা বই, ঠিক আছে? এখন এই বইতে যখন একটা স্টুডেন্ট পড়া শুরু করে, ও প্রত্যেকটা লাইন মুখস্থ করতে চায়। হ্যাঁ তোমাদের এইচএসসিতে এসএসসিতে তোমরা লাইন বাই লাইন মুখস্থ করছো, ও মনে করে কি ঠিক আছে আমি লাইন বাই লাইন মুখস্থ করবো। এখন তুমি বলো এত মোটা বই লাইন বাই লাইন মুখস্থ করা সম্ভব? ইজ ইট পসিবল? কোনোভাবেই সম্ভব না। তাহলে দেখো যে এই যে ঠাড়া মুখস্থ করব, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। সো মনে করো তোমার প্রথম ফিজিওলজির যে আইটেমটা হবে, তুমি পড়তে গিয়ে দেখবা কি এখানে 20 পৃষ্ঠার আইটেম, মনে করো ফর এক্সাম্পল। এখন এই 20 পৃষ্ঠা মুখস্থ করতে গিয়ে তুমি আকাশ থেকে পড়বা, তুমি কিছুই মিলাতে পারবে না যে আমি কি পড়তেছি, কেন পড়তেছি, কি হচ্ছে না হচ্ছে, তুমি জাস্ট মাথা পাগল হয়ে যাবে। এভাবে কোনোভাবেই পারে না। এবং তখন যেটা হয়, তখন স্টুডেন্টরা গাইড কেনে। গাইডের ব্যাপারটা কি, গাইডে পার্টিকুলার কোশ্চেন পার্টিকুলার অ্যান্সার, পার্টিকুলার কোশ্চেন পার্টিকুলার অ্যান্সার, ওইটা অ্যাকচুয়ালি ইজি টু রিড, দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। সো এবং স্টুডেন্ট ওই পরীক্ষাতে কিন্তু আসলে ওই প্রশ্নগুলোই জিজ্ঞাসা করে। সো করে কি যে ঠিক আছে ওই পার্টিকুলার কিছু কোশ্চেন আছে, ওইটার উত্তর সে প্রশ্ন উত্তর মুখস্থ করে, মুখস্থ করে পরীক্ষা যখন আইটেম হয়
ওইগুলাই জিজ্ঞাসা করে, সুন্দর মতো আইটেম দিয়ে আসে, সেও খুশি, সবাই খুশি। কিন্তু সে কিন্তু এই বইটার পড়েও দেখলো না, শেখাও হলো না। এই প্যাটার্নটা শুরু হয় আসলে এভাবে, যে সে আইটেমের আগে পড়তে গিয়ে সে দেখে যে আমি তো কিছুই পারতেছি না। সো এখানে মূল প্রবলেমটা আসলে কোথায় হলো? মূল প্রবলেমটা হচ্ছে যে, প্রথম কথা, যে মেডিকেলে তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি পরীক্ষার আগের দিন বই পড়ে পরের দিন আইটেম দিয়ে আসবা, ইট ইজ ভেরি আনলাইকলি। অ্যাটলিস্ট প্রথম দিকে তো আরও সম্ভব না। আমরা আসলে আগে এতদিন আমরা স্টুডেন্টদেরকে বলতাম যে ক্লাস শুরু হওয়ার আগে পড়ার দরকার না, ক্লাস শুরু হলে পড়ো। কিন্তু আসলে আমরা পরে দেখলাম যে স্টুডেন্টরা আসলে খুব সাফার করে। বিকজ প্রথম দিকে পড়তে গিয়ে যেহেতু ইংরেজিতে একটা ল্যাকিংস আছে, আমরা অনেকে ইংরেজিতে A+ পাচ্ছি, কিন্তু সত্যিকারের ইংরেজি শেখাটা হয় না। ওই ইংরেজি বই পড়তে গিয়ে আসলে সে আর কিছু বুঝতে পারে না, সে আসলে কী পড়ছে। এটা আসলে আমাদের কারিকুলামের ফেলার, যে আমাদের এডুকেশন কোয়ালিটিটা খুব লো। যে কারণে তুমি দেখো, তুমি মানে ইংরেজিতে এতগুলো বোর্ড পরীক্ষা দিয়ে আসছো, ইউ আর সাপোজ টু নো ইংলিশ, রাইট? একটা বই পড়ে তুমি বুঝতে পারবা, এটা আসলে হওয়া উচিত ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এডুকেশন কোয়ালিটি আসলে এত পোর যে তুমি একটা ইংরেজি বই পড়তে গিয়ে খুব সাফার করবা। সো এটা আসলে মানে সবার জন্যই অলমোস্ট ম্যাক্সিমামের ক্ষেত্রে ব্যাপারটা সত্য। সো এইখানে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে, আমি এখন সবাইকে বলি যে তোমরা ক্লাস শুরু হওয়ার 1 থেকে 2 মাস আগে থেকে আসলে পড়া শুরু করে দাও। এবং পড়বাটা কিভাবে? তুমি দেখো, তুমি যখন বইটা পড়বা, জাস্ট একটা রিডিং দাও। মনে করো তুমি একটা উপন্যাস পড়তেছো। আমি সবসময় মেডিকেল সায়েন্সকে একটা উপন্যাসের সাথে তুলনা করি। তোমরা তিন গোয়েন্দার নাম শুনছো হয়তো, বা শার্লক হোমসের নাম শুনছো। সো তিন গোয়েন্দা বা শার্লক হোমস বা এই ধরনের যেগুলো রহস্য উপন্যাস আছে, মেডিকেল সায়েন্সের পড়াটা অনেকটা রহস্য উপন্যাসের মতো। ব্যাপারটা কীরকম? দেখো, একটা রহস্য উপন্যাসের শুরুতে একটা প্রবলেমের কথা বলা হয়, যে একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, একদম শুরুতে দেখবে একটা ঘটনা ডেসক্রাইব করা হয়েছে, যে কোনো একটা লোক খুন হয়ে গেছে, কোনো একটা লোক অপহরণ হয়ে গেছে, কোনো কিছু একটা চুরি হয়ে গেছে, ওই ইভেন্টের একটা বর্ণনা থাকে। এরপরে তুমি দেখবা যে একটা বড় সময় ধরে ওই উপন্যাসের মাঝখানে এইটা অ্যানালাইসিস করা হয়, কি হয়েছে, কিভাবে হয়েছে, কে কি করছে, কে কোথায় গেছে, এগুলো সব বসে বসে দেখবো যে অ্যানালাইসিস করতেছে। পুরো উপন্যাসের মাঝখানটা এইভাবে যায়। এবং সবার লাস্টে এই যে এতক্ষণ ধরে যে অ্যানালাইসিস হয়েছে, সেই ডাটাগুলোকে ইন্টারপ্রিট করে ফাইনালি একটা কনক্লুশনে আসে। এবং এইভাবেই দেখবা যে মোটা দাগে সব রহস্য উপন্যাস এই একই প্যাটার্নে, প্রথমে একটা প্রবলেম দেখাবে, পরবর্তী সময় সেই প্রবলেমের সময় কত কি হয়েছে পুরো জিনিসটাকে তারা অ্যানালাইসিস করবে, এবং সবার লাস্টে সলিউশন আসবে। এখন দেখো, এইভাবে তুমি যখন এই রহস্য উপন্যাসটা পড়তেছো, এই রহস্য উপন্যাসটা সবচেয়ে এনজয় করার এবং সবচেয়ে ভালোভাবে এটাকে তোমার মাথায় ঢোকানোর উপায় কি? রহস্য উপন্যাসকে রহস্য উপন্যাস হিসেবে পড়া। জাস্ট কিপ রিডিং, ঠান্ডা মাথায় পড়ো, কি হচ্ছে বোঝো, সামনে আগাইতে থাকো। এটা তুমি যদি এখন বসে বসে মুখস্থ করতে যাও রহস্য উপন্যাসে, যে কে কখন বাথরুমে গেছে, কে কয়টার সময় সিঁড়ি বেয়ে ছাদে গেছে, কে কখন ঘরের মধ্যে ঢুকছে, কে কোন কালারের জামা পরছে, তুমি বসে বসে সব ইনফরমেশন মুখস্থ করতেছো। এইভাবে পড়তে গেলে না তুমি রহস্য উপন্যাস ধরতে পারবা, না তুমি মজা পাবা, দিন শেষে কিছুই হবে না। একটা সময় গিয়ে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা। তখন তুমি কি করবা জানো? তখন তুমি হচ্ছে বইটা বাদ দিয়ে সবার শেষে ক্লাইম্যাক্সে চলে যাবা। দেখবে যে ক্লাইম্যাক্সের সলিউশন কি দিছে, আলটিমেটলি কে খুনি বা কে চোর। হ্যাঁ, তুমি ক্লাইম্যাক্সে একদম শেষে পৃষ্ঠায় গিয়ে অ্যান্সারটা খুঁজে নিয়ে আসলা। এই যে খুঁজে নিয়ে আসলা, তখন তুমি দেখো যে আলটিমেটলি একটা লোক যে বইটা পুরাটা পড়ছে, সে যেই উপসংহারে আসলো, তুমি ডাইরেক্ট ক্লাইম্যাক্সে গিয়ে সেম উপসংহারে আসবা। কিন্তু তুমি আমাকে বলো, ক্লাইম্যাক্সের উপসংহারটা কেন হলো? এটা কিন্তু যে পুরা বইটা পড়ছে সে বুঝতে পারবে, কিন্তু যে পুরা বইটা পড়ে নাই সে জাস্ট অ্যান্সারটা জেনে নিল। এখন দেখো, যে পুরা বইটা থ্রু আপ করে গেছে, ওর ব্রেন যেভাবে ফাংশন করতে পারবে, ওর ব্রেন যেভাবে চিন্তা করতে পারবে, যেভাবে একটা জিনিসকে কল্পনা করতে পারবে, যে জাস্ট ডাইরেক্ট ক্লাইম্যাক্সে চলে গিয়ে অ্যান্সারটা দেখে নিছে, সে কখনোই এটা করতে পারবে না। এবং মেডিকেল সায়েন্স এক্স্যাক্টলি সিমিলার জিনিস। মেডিকেল সায়েন্সে এই জন্য সবসময় আমি বলি যে মেডিকেল সায়েন্সের বইগুলোকে একটা রহস্য উপন্যাসের মতো চিন্তা করো, এবং তুমি জাস্ট রিড আউট, জাস্ট তুমি ঠান্ডা মাথায় এটা রিডিং পড়ো, এবং তুমি জাস্ট পড়তে থাকো না। তুমি পড়তে গিয়ে অনেক শব্দে আটকে যাবে, তুমি অনেক শব্দের মানে বুঝবা না। ঠিক আছে, তুমি জাস্ট গুগল থেকে ডিকশনারি বের করে দেখে নাও, চেক করে নাও। এখন আবার ওই ডিকশনারি দেখতে গিয়ে মানে ফোনের টিপায় চলে গেলে তাহলে তো আবার বিপদ। সো জাস্ট পড়ার একটা অভ্যাস করো, পড়ো না, পড়তে থাকো, সমস্যা নাই তো। সো পড়া আসলে যেটা নিয়ম হওয়া উচিত, যে তুমি প্রথমে ঠান্ডা মাথায় ওই টপিকটা দেখো। মনে করো সাপোজ ফিজিওলজির কথা বাদ দিই, মনে করো অ্যানাটমি। মনে করো তুমি অ্যানাটমিতে স্ট্রাকচার অফ দ্য হার্ট দিয়ে পড়া শুরু করতেছো। এখন তুমি দেখো, তুমি যদি আসলে দত্ত বইটা খোলো বা BD 84 বইটা খোলো, সত্যি কথা, তুমি আসলে ডানে বামে কি হচ্ছে কিছুই বুঝতে পারবে না। এটা বোঝাটা সহজ হবে কখন?
দুইটা ভাবে। এক, তোমাকে কেউ জিনিসটা দেখাই দিবে। কারণ অ্যানাটমি বইটা বুঝতে গেলে তোমাকে সবার আগে যেই অর্গানটা তোমাকে শেখানো হচ্ছে, যে ভিসারাটা তোমাকে শেখানো হচ্ছে, বা যেই পার্টিকুলার বোন তোমাকে শেখানো হচ্ছে, আগে ওটার ছবি তোমাকে দেখতে হবে, বা ওটা একটা 3D মডেল তোমাকে দেখতে হবে, এবং ওইটা দেখায় দেখায় ধরে ধরে দেখায় দেওয়া এইটা এই জিনিস, এটা এই স্ট্রাকচার, এটা এইভাবে গঠন হয়েছে, তখন তুমি অ্যানাটমিটা পড়তে পারবা। কিন্তু তুমি জাস্ট, তোমার সামনে কোনো ছবি নাই, তোমার সামনে কোনো 3D মডেল নাই, কিচ্ছু নাই, তুমি জাস্ট বইটা খুলছো, তোমার জন্য খুবই ডিফিকাল্ট হবে টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এটা কি বুঝাইতেছে। তো তুমি দেখবে যে হার্টের আশেপাশে যা কিছু আছে, আমরা এগুলো রিলেশন বলি, যে একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এটার আশেপাশে যা কিছু আছে এটাকে রিলেশন বলা হয়। হ্যাঁ, তুমি দেখবে যে হার্টের সামনে কি, পিছনে কি, ডানে কি, বামে কি, হ্যাঁ সাইডে কি, নিচে কি, উপরে কি, এগুলো আমাদেরকে পড়তে হয়। কারণ তুমি দেখবা কি, তোমার কাছে পড়তে গিয়ে মনে হবে যে একটা হার্টের সামনে পিছে কি আছে আমি খালি লিস্ট ধরে ধরে মুখস্থ করতেছি, এত কিছু মনে রাখা সম্ভব? তুমি জাস্ট নর্মালি চিন্তা করো যে তুমি হার্ট কিভাবে থাকে, কোথায় থাকে, অ্যাকচুয়াল পিকচারটা তোমার কাছে নাই, তুমি জাস্ট মুখস্থ করতেছো, এটা তোমার জন্য যতটা কঠিন হবে, আমি তোমাকে একটা ছবি দেখালাম, একটা হিউম্যান বডির কাট সেকশনের ছবি দেখালাম, এবং সেখানে আমি তোমাকে দেখাচ্ছি যে একটা হার্টের আশেপাশে কি আছে, ইউ ক্যান সি ইট। এবার তোমার জন্য এটা মুখস্থ করা কোনো ব্যাপারই না, বিকজ ইউ জাস্ট, তুমি জিনিসটা দেখছো, তুমি জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করো ছবিটা কি ছিল, ধরে 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 তুমি খুব সহজে বলে ফেলতে পারবা। সো দেখো, অ্যানাটমি পড়তে গেলে এই ভিজুয়ালাইজেশনটা দরকার। ফিজিওলজির ক্ষেত্রেও ভিজুয়ালাইজেশন দরকার। আসলে দেখো, ফিজিওলজিতে আসলে হিউম্যান বডি কিভাবে ফাংশন করে, আমাদের সেল কিভাবে ফাংশন করে, আমাদের টিস্যু কিভাবে ফাংশন করে, আমাদের অর্গানগুলো কিভাবে ফাংশন করে, এটাই ফিজিওলজিতে পড়ানো হয়। সো আসলে কি হচ্ছে, এই ব্যাপারটা তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো, যে তোমাকে, তুমি দেখতেছো আসলে কি হচ্ছে, এই ভিজুয়ালাইজেশনটা দরকার। যখন এই ভিজুয়ালাইজেশনটা হবে তোমার মনের মধ্যে, যেমন মনে করো ফর এক্সাম্পল, তোমরা অনেকেই মনে করো যে নাটক দেখো, সিনেমা দেখো, হ্যাঁ জাস্ট এক্সাম্পলের জন্য বলি, বা একটা ভিডিও দেখো। এখন দেখো, একটা নাটকে কি হলো, তুমি কি লাইন বাই লাইন বসে বসে মুখস্থ করো? নো, তুমি জাস্ট দেখতেছো জিনিসটা, তোমার চোখের সামনে দেখে অটোমেটিক তোমার ব্রেনের মধ্যে পুরা কাহিনীটা কি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তোমার তো মুখস্থ করতে হয় না, ধরে ধরে তো তুমি ডায়লগ মুখস্থ করতেছো না, তুমি অটোমেটিক তোমার মাথায় থাকে, এরপরে তোমাকে যদি কোনো ইনফরমেশন জিজ্ঞাসা করি, তুমি খুব সুন্দর বলে দিতে পারবা। সো ফিজিওলজি ব্যাপারটা অনেকটা এরকম, যে থিঙ্ক অ্যাবাউট ইট, যে বডির মধ্যে কি হচ্ছে এটা তুমি তোমার চোখের সামনে আগে ভিজুয়ালাইজ করো, তখনই না তুমি এটাকে মিলাইতে পারবা। এখন কথা হচ্ছে তুমি এটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবা। ইট ইজ নট প্র্যাকটিক্যাল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট জাস্ট অন ইউর ওন। তুমি একা একা নিজে নিজে পড়ে এটা আসলে বুঝতে পারবা, এটা আসলে না হওয়াটাই স্বাভাবিক। মনে করো তোমাদের মধ্যে অনেকেই থাকবা যারা অসম্ভব রকমের মেধাবী, তাদের কথা ভিন্ন। মনে করো সব জায়গায় কি এমন কিছু মানুষ থাকে যে অসম্ভব রকমের মেধাবী, সো তাদের আলোচনাটা বাদ, ওদের আইকিউ এত বেশি শার্প যে ওরা একা একা পড়েও বুঝতে পারবে, এরকম একটা দুইটা দশটা মানুষ থাকবে। কিন্তু আই এম টকিং অ্যাবাউট দ্য মেজরিটি, 99.9%। এই 99.9% একা একা পড়ে এটাকে ভিজুয়ালাইজ করতে পারবে, বুঝতে পারবে, উই ডু নট এক্সপেক্ট ইট। এটা আসলে নিয়ম হচ্ছে ওই টপিকটা, ওই সাবজেক্টটা তোমাকে কেউ আসলে শিখাই দিচ্ছে, তখনই এটা তোমার জন্য বোঝাটা সহজ হবে। কিন্তু পড়ার জার্নিটা হবে এরকম, যে তুমি আসলে বোঝো যে আসলে হিউম্যান বডির স্ট্রাকচারটা আসলে কেমন, তোমাকে ছবি দেখতে হবে, তোমাকে 3D মডেলগুলো দেখতে হবে, তুমি ওকে ভিজুয়ালাইজ করতে হবে যে হিউম্যান বডির স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীরকম। ফিজিওলজির ক্ষেত্রেও সেম। সো স্টুডেন্টরা আসলে পড়তে গিয়ে সাফার করে এই একটা জায়গায়, যে তারা আসলে সব কিছু মুখস্থ করতে চায়। কিন্তু মেডিকেল সায়েন্সের পড়াটা ইটস নট অ্যাবাউট মেমোরাইজেশন অনলি। মেমোরাইজ করতে হবে, আমার অনেক ইনফরমেশন আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু জাস্ট ওইভাবে মুখস্থ করলে তুমি দিন শেষে কোনো কিছুই মনে রাখতে পারবে না। দিন শেষে কোনো কিছুই মনে রাখতে পারবে না, তোমাকে মনে রাখতে গেলে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। মেডিকেল সায়েন্সের জার্নিতে পড়ার মূল, আমি টেকনিকটাই বলবো, ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। সো নিয়মটা হওয়া উচিত যে মনে করো সাপোজ তুমি ফিজিওলজি পড়া শুরু করো, বা অ্যানাটমি পড়া শুরু করো, বা বায়োকেমিস্ট্রি পড়া শুরু করো, তুমি প্রথমে তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো তোমার বইয়ের একদম শুরু থেকে জাস্ট আস্তে আস্তে পড়তে থাকো, এবং তুমি বোঝার চেষ্টা করো যে বইতে কি বলতেছে। এবং এটা তোমার সময় লাগবে, সময় লাগুক, বাট গিভ ইট টাইম। তোমার এখানে সবচেয়ে বড় কথা আমি সবাইকে বলি, মেডিকেল সায়েন্সে তোমার যে 5 থেকে 10 বছরের যে পড়ালেখার একটা জার্নি, এখানে তোমাকে ইনভেস্ট করতে হবে। মানুষ টাকা ইনভেস্ট করে, আমি টাকা ইনভেস্ট করতে বলছি না, আমি বলছি সময় ইনভেস্টের কথা। ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম। তাহলে তুমি সময় নিয়ে বসে বসে পড়ো, জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে একবার তুমি আসলে এভাবে পড়বা। যখন তোমার একবার তুমি একটু বুঝে বুঝে পড়লা, তোমার কাছে একটা মানে একটা ভাইব আসবে,
একটা 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 হালকা একটা ঝাপসা একটা পিকচার তোমার সামনে আসবে, কিন্তু স্টিল তোমার কাছে মনে হবে যে আরেকটু মিলাই দেওয়া দরকার। এবার তুমি সেকেন্ড টাইম আবার রিড আউট করো, এইবার তুমি আবার পড়ো, তুমি দেখবে অনেক কিছু তুমি বোঝা শুরু করতেছো। বাট ইয়েস, ইউনিট টিচার, তোমাদের কলেজে যে লেকচার ক্লাসগুলো হবে সেই লেকচার ক্লাসগুলো তোমাদের ফলো করা উচিত। এখন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ভিডিওগুলোকে তুমি দেখতে পারো, তাহলে তোমাদের জন্য এগুলো ফলো করা ইজিয়ার হবে। কিন্তু অনেকে মনে করে কি ভিডিও দেখলাম সব শেষ। নো, এটা আসলে কখনোই না। মেডিকেল সায়েন্সে তুমি জাস্ট কয়েকটা ভিডিও দেখলেই তোমার পড়া হয়ে যাবে, এটা কোনোভাবে প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, ফাঁকিবাজি পড়া হবে, তোমার পরীক্ষা পড়া হয়তো বা হয়ে যাবে, পরীক্ষাতে যা জিজ্ঞাসা করবে হয়তো বা সেটার আনসার হয়ে যাবে, কিন্তু এটা কোনো লার্নিং কমপ্লিট হবে না। কারণ তোমাকে অবশ্যই এক্সট্রা টাইম দিতে হবে। একজন শিক্ষকের একটা ক্লাস তুমি দেখলে, সেইটা অবশ্যই তোমার জন্য হেল্পফুল, সেটা অবশ্যই তোমার জন্য একটা এইড, কিন্তু সেটাই শেষ কথা না। মেডিকেল সায়েন্সে এটা কখনোই শেষ কথা না যে ক্লাস যা হয়েছে এটাই শেষ কথা। নো, এরপরেও তোমার নিজের পড়ার জায়গা আছে, তোমাকে ওটা পড়তে হবে, ইফ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট। সো এই জায়গাটাতে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে প্রথমে তুমি আসলে একটা ক্লাস করো, তোমার টিচারের ক্লাস করো, তোমার কলেজের ক্লাস করো, বা ইউটিউবে থেকে কোনো ভিডিও দেখো, বা কোনো পেইড কোর্সের ভিডিও দেখো, যেভাবে তুমি দেখতে পারো। আমি বলতেছি না যে তোমাকে আমার কাছেই কোর্স করে এটা দেখতে হবে, আই এম নট সেইং দ্যাট, বাট আমি বলছি যে তোমার জন্য যেটা সহজ হয়, তোমার নিজ কলেজের লেকচার হোক, তোমার ইউটিউবের ফ্রি ভিডিওস হোক, বা যে কোনো কারো ক্লাস হোক, তুমি ক্লাসটা আগে দেখো, দেন তুমি বইটা পড়ো। বইটা যখন পড়বা, প্রথমবার পড়বা হচ্ছে একটা রিডিং, একটা গল্প পড়তেছো, একটা উপন্যাস পড়তেছো, এইভাবে তুমি পড়ো, কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। তুমি যখন ওই যে ক্লাসে একটা ভিডিও দেখছো তারপরে বইটা পড়তে গেছো, অলরেডি তুমি অনেক কিছু বুঝতে পারবা। এই যে একবার পড়ছে বুঝছো, এখন তুমি আবার নতুন করে বইটা আবার পড়া শুরু করো। এবার তুমি দেখবা যে সব কিছু আরও ক্লিয়ার থেকে আরও ক্লিয়ারার হইতে থাকবে, এবং এইভাবে তোমাকে আসলে অ্যাপ্রোচটা নিতে হবে। এখন এখানে আরও কিছু কথা বলি। দেখো, আমরা মেডিকেল সায়েন্সের যে পড়ালেখাটা আসলে শুরু করি, এই পড়াটা আসলে পুরা ফুল পিকচার তোমাকে যদি পাইতে হয়, এটা আসলে 5 বছরের জার্নি। তুমি এখন পড়তে গিয়ে তোমার সামনে অনেক প্রশ্ন আসবে, তোমার সামনে অনেক কিছু চলে আসবে যেটার এক্সপ্লানেশন তুমি পাচ্ছ না, এটা খুবই স্বাভাবিক। বা অনেক কিছু তুমি আসলে ফুল সিগনিফিকেন্সটা মানে ধরতে পারবা না। এটা ধরতে না পারার রিজন হচ্ছে এইটার সাথে আরও অনেক অ্যাসোসিয়েটেড ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো হায়ার ক্লাসের। মনে করো, যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে একটা জিনিস বলি, মনে করো তুমি যখন রেনাল ফিজিওলজি পড়বা, রেনাল ফিজিওলজিতে আমাদের যে নেফ্রনগুলো আছে, নেফ্রন কিভাবে ফাংশন করে এটা তুমি ফিজিওলজিতে পড়বা। এখন দেখো, নেফ্রন কিভাবে ফাংশন করে এটার কিন্তু জাস্ট আমরা পড়ার জন্য পড়ি সেটা না। নেফ্রনের ফাংশন তুমি যদি বোঝো, তাহলে আমরা নেফ্রনের উপরে যেই ড্রাগগুলা কাজ করে সেই ড্রাগ আসলে কিভাবে কাজ করে সেটা তুমি তখন ধরতে পারবা। আবার দেখো, তুমি যে এটা ধরতে পারছো, আমাদের ড্রাগগুলা যেই পার্টিকুলার চ্যানেলের উপরে কাজ করে বা যে পার্টিকুলার রিসেপ্টরের উপরে ফাংশন করে, ওই রিসেপ্টরে অনেক পার্সনের মিউটেশনের জন্য চেঞ্জেস হয়ে যায়, বা সাম ড্যামেজেস যে কোনো কারণে হতে পারে। সো তখন পেশেন্টের ওইটার জন্য ডিজিজ ম্যানিফেস্টেশন আসে, ডিজিজ প্রেজেন্টেশন আসে। তাহলে দেখো, ওইটা তুমি তখন এই ফিজিওলজির নলেজটা থেকে মেলাতে পারবা। সো তুমি দেখো যে তুমি আসলে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে তুমি যা কিছু পড়বে, এটার সব কিছুর অ্যাপ্লিকেশন তুমি প্রথমেই বুঝতে পারবা ব্যাপারটা তা না, কিন্তু তুমি যখন পুরো 5 বছরের জার্নি হলো, তুমি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, গাইনি সব কিছু পড়ে ফেলছো, এখন তোমার কাছে অনেক কিছু আস্তে আস্তে আরো ক্লিয়ার হইতে শুরু করবে। সো এখানে একটা ব্যাপার হচ্ছে, মেডিকেল সায়েন্সের এই নলেজের এই জার্নিটা, এটা আসলে 5 বছর অ্যাটলিস্ট তোমাকে ধরতে হবে, যে অনেক কিছু আছে যেটা আসলে তোমার পুরো 5 বছরের জার্নির পরে তুমি ধরতে পারবা, নট বিফোর দ্যাট। আবার দেখো, এখানে আরো অনেক কথা দেখো, যে দেখো এখানে আমরা যখন হিউম্যান বডি নিয়ে পড়বো, আমাদের এখানে অনেক ইনফরমেশন আমাদের সামনে আসবে যেটা আমাদের জন্য রিলেভেন্ট, অনেক ইনফরমেশন আমাদের সামনে আসবে যেটা আমাদের জন্য রিলেভেন্ট না। আমার কথার মানেটা বোঝো। দেখো, তুমি মেডিকেল সায়েন্স কেন পড়ছো, তোমার উদ্দেশ্যটা আগে বুঝতে হবে। দেখো, অ্যানাটমি নিয়ে দুইটা মানুষ পড়ালেখা করে, একটা মানুষ যে ক্লিনিশিয়ান হতে চায়, আর একটা মানুষও অ্যানাটমি নিয়ে পড়ালেখা করে যে অ্যানাটমিস্ট হতে চায়। দেখো, যে অ্যানাটমিস্ট হতে চায় সে তার পুরো লাইফ অ্যানাটমি নিয়েই কাটাইতে চায়, সে জাস্ট হিউম্যান বডির স্ট্রাকচার নিয়েই তার লাইফ পার করে দিবে। ওই পার্সনের জন্য প্রত্যেকটা ডিটেলস যেভাবে লাগবে, তুমি একজন ক্লিনিশিয়ান হবা, তোমার জন্য কিন্তু এত কিছু লাগবে না। তোমার জন্য কোনটা লাগবে, যেটা ক্লিনিক্যালি রিলেভেন্ট। এখন তুমি আসলে কোনটা ক্লিনিক্যালি রিলেভেন্ট আর কোনটা ক্লিনিক্যালি রিলেভেন্ট না, এটা তুমি ফার্স্ট ইয়ারে কখনোই বুঝবা না। এটা বুঝতে বুঝতে তোমার ফাইনাল ইয়ার অ্যাটলিস্ট পার করতে হবে।
কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে ইট, যে তুমি যখন পড়তেছো, এই পড়ার মধ্যে কতটুকু আসলে তোমার পড়তে হবে আর কোথায় থামতে হবে, এইটার একটা ব্যাপার আছে, যেটা তুমি স্টুডেন্ট অবস্থায় কখনোই বুঝবা না। কিন্তু এটা তোমাকে কে বোঝাবে? যে তোমার টিচার। তোমার টিচার তুমি দেখবা যে কিছু জায়গায় এসে তোমাকে অনেক কিছু বলতেছে, কিছু জায়গায় এসে সে তোমাকে খুব ডিটেলসে যাচ্ছে না। এখন ওখানে যে ডিটেলসে যে আর ইনফরমেশন নাই তা কিন্তু না, আছে, কিন্তু সেটা আসলে ফর ক্লিনিশিয়ান পারপাস হয়তো বা রিলেভেন্ট না। বা তুমি দেখবা যে মেডিকেল সায়েন্সে তুমি পড়তে গিয়ে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন জন্ম নিবে, যেটা তুমি উত্তর বইতে খুঁজে পাবা না। কেন এরকম? কারণ হচ্ছে হিউম্যান বডিকে নিয়ে আমরা যে অ্যানালাইসিস করে এত কিছু পড়তেছি, সব কিছু এখনো মানে এক্সপ্লেন করা সম্ভব হয় না। মেডিকেল সায়েন্স কিন্তু অসম্পূর্ণ। ব্যাপারটা এই না যে এখানে যা পড়ছে এর বাইরে কিচ্ছু নাই, নো, মেডিকেল সায়েন্স এখনো ইভলভিং, অনেক কিছু এখনো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। আমরা যে এত কিছু পড়ি বইতে প্রথমে লেখা আছে, ইট ইজ নট ক্লিয়ারলি আন্ডারস্টুড। মানে হিউম্যান ফিজিওলজিতে কোনো ফিজিওলজিক্যাল ফাংশন কিভাবে হচ্ছে, এরকম অনেক ফাংশন আছে যেটা এখনো পুরোপুরিভাবে আমাদের কাছে ক্লিয়ার না। অথবা এমন অনেক ডিজিজ প্রসেস আছে, কিভাবে ডিজিজ প্রসেসটা আসলে হচ্ছে পুরাপুরিভাবে ফুল পিকচার আমাদের সামনে নেই। আমাদের একটা ভাষা ভাষা ধারণা আছে, আমরা সেটাই পড়ি। আবার এমন অনেক ড্রাগ আছে, সেই ড্রাগ আসলে কিভাবে কাজ করে সেটাও খুব ক্লিয়ার নলেজ আমাদের কাছে না। একটা ভাষা ভাষা নলেজ আছে আমাদের সামনে, অল্প কিছু ইনফরমেশন আছে, ওই অল্প ইনফরমেশন দিয়েই আমরা কাজ করতেছি। কারণ মেডিকেল সায়েন্সটা অসম্পূর্ণ। মেডিকেল সায়েন্স একদম মানে স্বর্ণ শিখরে পৌঁছায় গেছে, এরপরে আর কিচ্ছু না, এই জায়গায় কিন্তু আমরা আসলে যাই নাই। সো পড়তে গিয়ে তুমি অনেক জায়গায় অনেক প্রশ্ন পাবা, হয়তোবা কিছু প্রশ্নের উত্তর পাবা, হয়তোবা কিছু প্রশ্নের উত্তর পাবা না। সো এই জায়গাটাতে এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে এই ব্যাপারটা আসলে আছে। তাহলে দেখো, এইরকম যখন সিনারিও যেখানে কিছু জিনিস তোমার লাগবে, কিছু জিনিস লাগবে না, কিছু জিনিসে ফোকাস বেশি দিতে হবে, কিছু জিনিসে ফোকাস তোমাকে কম দিতে হবে, কিছু জায়গায় উত্তর আছে, কিছু জায়গায় উত্তর নাই, কিছু জায়গায় এক্সপ্লানেশন আছে, কিছু জায়গায় এক্সপ্লানেশন নাই। সো এইটার মধ্যে ব্যালেন্স তোমাকে খুঁজে নিতে হবে। এই ব্যালেন্সের জন্য অবশ্যই ইউ নিড এ টিচার। তুমি তোমার কলেজের ক্লাস ফলো করো, তুমি ইউটিউবের ভিডিওগুলো দেখো, যেখান থেকে পারো, বাট ইউ নিড এ টিচার ফার্স্ট, যে তোমাকে গাইড করবে যে এই রাস্তা দিয়ে আগাও। কারণ আমরা এরকম অনেক স্টুডেন্টদেরকে পেয়েছি যারা আসলে এমন অনেক কিছুর পেছনে অনেক সময় ব্যয় করছে, যেটা আসলে খুব বেশি দরকার নেই। আবার আমরা এমন অনেক স্টুডেন্ট পাইছি সে এত কম সময় দিছে যেটা আসলে ইনসাফিসিয়েন্ট ছিল, তার আরেকটু বেশি সময় দেওয়া দরকার ছিল। মানে এখানে আমার হচ্ছে গিয়ে মানে দুইটা মেরু আছে, দুইটা এক্সট্রিম। একটা হচ্ছে তুমি এক্সট্রিম লেভেলে বেশি মানে ঘাটাঘাটি করছো, আর একটা হচ্ছে তুমি একদমই কোনো ঘাটাঘাটি করো নাই। দুইটাই খারাপ। তোমার আসলে একটা মধ্যবর্তী একটা ব্যালেন্সে আসতে হবে, যে তুমি ক্লিনিশিয়ান হতে চাও, ফর ক্লিনিশিয়ান পারপাস তোমার যে ইনফরমেশনটা দরকার তুমি সেটা খুব ভালো করে শেখো। তো এর বাইরে আরো অনেক মলিকুলার লেভেল আরো অনেক কিছু তুমি পাবা, যেটা আসলে তুমি অ্যানাটমিস্ট হলে হয়তো বা লাগতো, বা ফিজিওলজিস্ট হলে তোমার হয়তো বা লাগতো, বাট অ্যাজ এ ক্লিনিশিয়ান নট ভেরি মাচ নেসেসারি। সো এটার মধ্যে ব্যালেন্সটা তোমাকে শিখতে হবে। সো মেডিকেল সায়েন্স স্টাডি করতে গিয়ে এই এক্সট্রিমিটিসগুলোর সামনেও আসলে স্টুডেন্টরা চলে আসে, এবং এটা নিয়ে অনেকে অনেক রকমভাবে সাফার করে। সো এইখানে আসলে এই জন্যই বলছি যে এটা আসলে একা কাপড়ার জিনিসটা, ইউ মাস্ট নিড এ গাইড। ইউ মাস্ট মানে গাইড বলতে আমি গাইড বই বুঝাই নাই, পার্সন যে তোমাকে গাইড করবে সেটা বোঝাচ্ছি। বা ইউ নিড এ মেন্টর বা ইউ নিড এ টিচার, যে তোমাকে রাস্তাটা দেখাই দিবে তুমি এইভাবে আগাও। বাট একটা কথা সবসময় মনে রাখবা, যে এখানে পড়ার কোনো শেষ নাই। অনেকে মনে করো কি যে ফিজিওলজি এই গাইডন বইটা পড়লেই হয়ে গেল, গাইডনের বাইরে মনে হয় কিছু না। উত্তর হচ্ছে না, ফিজিওলজিতে অনেক বই আছে, চাইলে অনেক বই পড়া সম্ভব। এমন না যে তুমি মেডিকেল সায়েন্সে একটা বই পড়ছো হয়ে গেল। আসলে তুমি যদি পড়তে চাও তুমি অনেক বই পড়তে পারবা, অনেক বই আছে যেটা টেক্সট বুক হিসেবে মানে যেটাকে রিকগনাইজ করা হয়। এখন তুমি আসলে কোন বই কতটুকু পড়বা? সো এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে দেখো তোমার কারিকুলামে তোমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। সো ডেফিনেটলি তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু তোমার শেখা দরকার সেটা অবশ্যই শিখে নিতে হবে। কিন্তু এর বাইরেও তুমি যদি চাও, তোমার শেখার স্কোপ আছে, এবং সেই শেখার স্কোপটা তোমাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে। কিন্তু সেটা তুমি তখনই নিজ থেকে এক্সপ্লোর করতে পারবা যখন ওই বেসিক লেভেল অফ নলেজ তুমি গ্যাদার করতে পারছো। তুমি বেসিক লেভেল অফ নলেজটাকে গ্যাদার করতে পারলে তখন তুমি নিজে নিজেই আস্তে আস্তে এক্সপ্লোর করতে শিখতে পারবা, নিজে নিজে এক্সপ্লোর করতে পারবা। তো নট বিফোর দ্যাট। এবং ওই এক্সপ্লোরটা আসলে তোমাকে কিছুটা একা একা করতে হবে, কিছু জায়গায় হয়তো বা তুমি কিছু গাইড পাবা বা মেন্টর পাবা বা হেল্প পাবা। কিন্তু এই জায়গাটা হচ্ছে তোমার সেলফ, আমি বলবো যে নিজ থেকে তোমাকে আসলে এফোর্ট দিতে হবে। কিন্তু সেইটা কোন জায়গায় এসে, যখন এই বেসিক ইনফরমেশন বেসিক নলেজটা তোমার মধ্যে ডেভেলপ করবে, বেসিক কনসেপ্ট তোমার মধ্যে ডেভেলপ করবে, তখনই তুমি ওখানে যাইতে পারবে। দেখো আমি তোমাদেরকে যা বলতেছি এগুলো কিন্তু আমি কিছুই বানায় বানায় বলতেছি না, মানে স্টুডেন্টরা এগুলো নিয়ে প্রবলেম ফেস করছে, আমাকে এসে এরা জানাইছে,
আমি এগুলো দেখছি লাস্ট 2 বছরে যে স্টুডেন্টরা এই এই প্রবলেমগুলো ফেস করছে। সো সেটার আলোকে আমি বলতেছি কোন কোন বিষয়ে তোমাদের আসলে ফোকাস করা উচিত। তাহলে আসলে মেডিকেল সায়েন্সে তুমি দেখো তোমার পড়ার অ্যাপ্রোচটা আসলে এভাবে হওয়া উচিত যে ইউ নিড এ টিচার ফার্স্ট, ইউ নিড এ মেন্টর ফার্স্ট, যে তোমাকে গাইড করবে বা দেখাই দিবে। তারপরে তুমি বইটা পড়বা, এবং যখন তুমি বইটা পড়বা তুমি দুটো জিনিস মাথায় রাখবা। এক, বইটা পড়ার সময় জাস্ট মুখস্থ করবো এইভাবে না, বরং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, ট্রাই টু ভিজুয়ালাইজ ইট। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন চোখ বন্ধ করলে হিউম্যান বডিতে কি হচ্ছে ইউ ক্যান ইমাজিন ইট। হ্যাঁ, অথবা তুমি চোখ বন্ধ করলে হিউম্যান বডি স্ট্রাকচারটা তোমার চোখের সামনে ভেসে উঠছে। এই এই ব্যাপারটা দরকার। এবং এরপরে তোমাকে কিছু অ্যাসেনশিয়াল ইনফরমেশন আছে যেটা মুখস্থ করতে হবে। এখন মুখস্থ নিয়ে কথা বলি, দেখো তুমি একটা জিনিস একবার পড়লা আর সারা জীবনের জন্য তোমার মুখস্থ হয়ে যাবে, এটা কখনোই প্র্যাকটিক্যাল না। আমরা এই যে এত কিছু পড়ি, এত কিছু, আমাকে অনেক কিছু 10 বার 20 বার 25 বার আমাকে অসংখ্যবার পড়তে হয়েছে। ব্যাপারটা এরকম না যে একটা জিনিস একবার পড়ছি আর কোনো দিন পড়া লাগে না, চিরকাল মনে আছে, এটা কখনোই সম্ভব না। তার উপর আরো বড় কথা হচ্ছে, যেই নলেজের চর্চা হয় না, যে নলেজের প্র্যাকটিস হয় না, সেটা ভুলে খুব বেশি তাড়াতাড়ি ভুলে যাওয়া হয়। আর যেটা প্র্যাকটিস থাকে সেটা খুব ভালো মনে থাকে। যেমন দেখো যে সাপোজ ফর এক্সাম্পল আমি এখন মেডিসিন নিয়ে আমার ক্যারিয়ার পার্সু করতেছি, আমার মনে করো রাইট নাও যখন আমি ভিডিও বানাচ্ছি এই মোমেন্টে আমার এমআরসিপি পার্ট 2 শেষ, আমি জাস্ট ফাইনাল এক্সামটা দিব, আমার মনে করো এফসিপিএস পার্ট 1 হয়ে গেছে। সো মনে করো এই মোমেন্টে এসে আমি মেডিসিন নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি কিন্তু গাইনি পড়ছি, সার্জারি পড়ছি। ইনফ্যাক্ট সার্জারি যখন আমি কাজ করছি আমি খুব ভালো সার্জারি পারতাম, ইভেন আমি সার্জারি নিয়ে ক্লাসও নিছি। কিন্তু এখন কিন্তু আমার সার্জারির অনেক কিছু আমার আসলে অত ভালো আর মনে নাই, যতটা ভালো আমি সার্জারিতে ইন্টার্নশিপের সময় আমার মনে ছিল। কেন আমার মনে নাই? কারণ হচ্ছে আমার ওগুলো এখন প্র্যাকটিস নাই। এখন আমি যদি একবার বইটা খুলে আবার পড়ি আমার মনে পড়ে যাবে, বিকজ আমি ওগুলো তখন বুঝে বুঝে পড়ছিলাম। কিন্তু এখন তুমি আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করো, আমি কিন্তু অনেক জায়গায় আটকে যাবো, আমি আমি রিকল করতে পারবো না। কিন্তু সেটা আমাকে, আমি যদি আরেকবার পড়ি, রিভিশন দিই, আমার আবার আগের মতো নলেজ কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমরা যদি মনে করো যে একটা জিনিস একবার পড়ছো তোমার মনে থাকে না, এটা না অনেকে দেখে ডিপ্রেসড হয়ে যায়। এটা ডিপ্রেশনের কিছু নেই। তোমার হচ্ছে একটা ইনফরমেশন, একটা সাবজেক্ট, একটা টপিক, একটা লেখা অনেকবার পড়া লাগে। আমি যদি মানে রেগুলার না পড়ি অবশ্যই ভুলে যাব। এটা আসলে মেডিকেল সায়েন্সটাই এমন, যেহেতু অনেক ইনফরমেশন, অনেক কিছু কন্টিনিউয়াস পড়ালেখার মধ্যে থাকতে হয়। এবং তুমি যদি আসলে ক্লিনিশিয়ান হও, তোমাকে আসলে যতদিন তুমি প্র্যাকটিস করবা তোমাকে টু সাম এক্সটেন্ট আসলে কিছু না কিছু পড়ালেখার মধ্যে তোমাকে থাকতে হবে। মেডিকেল সায়েন্সের ব্যাপারটা এরকম। সো তুমি যদি মনে করো যে ভাই আমি একবার পড়ছি 2 বার পড়ছি আমি মনে রাখতে পারি না, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। বারবার পড়তে হবে, এটাই স্বাভাবিক। আমিও একটা জিনিস একবার পড়ে আমার হয়ে গেছে আর কোনোদিন পড়া লাগে না, ইটস নট লাইক দ্যাট। এটা আসলে এভাবে ফাংশন করে না, মেডিকেল সায়েন্সে এরকম অতি মানবীয়ভাবে আসলে চলে না। এবং কেউ যদি তোমাকে এসে বলে যে ভাই আমি লাইফে একবারই পড়ছি, 10 বছর পরেও এটা মনে আছে, হ্যাঁ, আইদার ও মিথ্যা বলছে, বা ও হচ্ছে 0.0001% পপুলেশনের মধ্যে যার মানে সুপার লেভেলের ফটোগ্রাফিক মেমোরি আছে। বাট এই সুপার লেভেলের ফটোগ্রাফিক মেমোরি 99.99% মানুষেরই নাই। সো এটা নিয়ে খুব বেশি মানে বদার করার কিছু নেই যে তোমার মুখস্থ শক্তি ভালো না বা তোমার ফটোগ্রাফিক মেমোরি নাই, এটা থাকা ম্যান্ডেটরিও না। ব্যাপারটা হচ্ছে আসলে কন্টিনিউয়াস একটা মানে কন্টিনিউয়াস একটা রিভিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমাকেও 2 দিন পর পরে কিছু না কিছু আসলে পড়তে হয়। তুমি যদি মনে করো যে বইপত্র একদম মানে আলমারিতে তুলে রাখবো একবার পড়া শেষ হয়ে গেলে, নো, এটা কন্টিনিউয়াস তোমাকে আসলে পড়ে যেতে হবে। কারণ তুমি যদি মনে করো যে মানে একবার পড়ছি মনে থাকবে, এটা আসলে হিউম্যান মাইন্ড বা হিউম্যান ব্রেন এভাবে ফাংশন করে না। তোমার সেটাই বেশি মনে থাকবে যেটা তুমি খুব বেশি চর্চা করতেছো। যেমন আমি তোমাকে একটা ফর এক্সাম্পল দিয়ে বলি, মনে করো যে আমি ফার্স্ট ইয়ারে অনেক কিছু পড়ছি। এখন তখন আমি যেভাবে খুঁটায় খুঁটায় বলতে পারতাম, এখন আমি যে ওরকম খুঁটায় খুঁটায় বলতে পারবো তা না। কিন্তু আমার গ্রস কনসেপ্টটা কিন্তু আমার ঠিকই আছে। এখন খুঁটায় খুঁটায় বলতে কি পারবো না? একদমই না, পারবো। আমি জাস্ট একবার বইটা খুলবো, আমি পড়বো, আমি আমার সব রিকল হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি আসলে যেটা বলতে চাচ্ছি, তোমরা অনেকে এসে দেখবা যে আমার কাছে স্টুডেন্ট এসে কমপ্লেন করে যে ভাই আমার মনে থাকে না, স্যার আমি ভুলে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে বারবার পড়তে হয়। সো দেখো মেডিকেল সায়েন্সে পড়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি পড়া যখন শুরু করবা, আগে জাস্ট বুঝো, পড়ো, দেখো ঘটনাটা কি ঘটছে, তারপরে তুমি ইনফরমেশনগুলোকে মেমোরাইজ করো। এবং এগুলোকে মনে ধরে রাখার জন্য তোমাকে আসলে কিছুদিন পর পরে পড়াগুলোকে রিভাইজ করা দরকার। এখন রিভিশনে যে তোমার অনেক সময় লাগবে ব্যাপারটা কিন্তু তা না, রিভিশন করা কিন্তু খুব ইজি। আমার জন্য একটা পড়া রিভিশন দিতে খুব মিনিমাম সময় লাগে। এখন
কিন্তু ওই প্র্যাকটিসটা থাকতে হবে। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি মেডিকেলে আসছি, আমি সারাদিন ধরে পড়ালেখা করতেছি, আমার বন্ধুরা এখানে পড়ে ওখানে পড়ে, সারাদিন কত ঘুরে বেড়ায়, এই করে সেই করে, এই সময়টা নেই। দেখো মেডিকেল সায়েন্সে আসলে তুমি যদি ওই লাইফটা চাও যে তুমি সারাদিন ঘুরে বেড়াবা, চিল করবা, সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস করবা, বাকি দিন আরাম করবা, মেডিকেলটা আসলে এরকম না। মেডিকেলে তোমাকে একটা লম্বা সময় পড়ালেখার মধ্যে দিয়ে যেতে হবে। আমি বলছি না তোমার লাইফ থেকে আনন্দ সব তুমি মানে একদম ডাস্টবিনে ফেলে দাও, তোমার জীবনে আনন্দ থাকবে না, মানে চিল থাকবে না, আই এম নট সেইং দ্যাট, বাট একটা ব্যালেন্সে থাকতে হবে। কিন্তু তুমি যদি ওই ভার্সিটির অন্যান্য সাবজেক্টের স্টুডেন্টরা যেভাবে ওদের লাইফকে লিড করে, তুমি যদি ওইভাবে চিন্তা করো যে সমাজ বিজ্ঞানের পর একটা ছেলে ঘুরে বেড়াইতেছে, এই করতেছে সেই করতেছে, বা সাপোজ ফর এক্সাম্পল মনে করো ট্রিপলিতে পড়া, সিএসসিতে পড়া মানুষজন যেভাবে তাদের লাইফ লিড করে, তুমি যদি মনে করো যে তোমাকে ওভাবে লিড করতে পারবা, ইটস নট লাইক দ্যাট। মেডিকেলের ব্যাপারটা একটু ডিফারেন্ট। তাহলে তোমার পড়ার ক্ষেত্রে তোমাকে এই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। তোমার কনসিস্টেন্সি যদি না থাকে, অ্যাট দ্য এন্ড তুমি আসলে মানে ঝরে যাবা, অথবা তুমি পরে যে খুব সাফার করবা। এখন একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি যে আমরা তো আসলে অনেক রকম মানুষের সাথে পরিচয় হয়েছে, দেখছি আহ, সবার মানে সব ফেজ একরকম যায় না। অনেকে দেখা যাচ্ছে প্রথমে খুব উৎসাহ নিয়ে অনেক কিছু করতেছে, পরে ঝরে যায়। আবার অনেকে শুরুর দিকে একটু লুজ ছিল, একটু খারাপ হচ্ছিল, পরে আস্তে আস্তে রিকভার করে ফেলছে। দুই রকমই হতে পারে। মনে করো তোমার শুরুটা একটু খারাপ হয়েছে, একটু উইক জার্নি হচ্ছে, কিন্তু পরে তুমি এটা রিকভার হয়তো বা করে ফেলতে পারবে, এরকম অনেক এক্সাম্পল আছে। আবার এমনও আছে শুরুটা খুব ভালো শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে পরে গিয়ে ঝরে গেছে। দুই রকমই আমার চোখের সামনে দেখছি। বা অনেকে আছে যে মোটা দাগে পুরো একটা সময় একটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে এক্সট্রিম হওয়ার কিছু নাই। তুমি জাস্ট একটা ব্যালেন্স ক্রিয়েট করো এবং সেই ব্যালেন্সের মধ্যে দিয়ে তুমি কনসিস্টেন্সি ধরে রাখো, এভাবে আগালেই সবচেয়ে ভালো হয়। আর আরেকটা জিনিস বলি, মেডিকেল সায়েন্সে তোমার পড়ার উদ্দেশ্য হবে শেখা। দেখো এখানে আমাদের মেডিকেলে প্রচুর পরীক্ষা দিতে হয়। তুমি অলমোস্ট সপ্তাহে 4 দিন বা 5 দিন পরীক্ষা দিবা, বা সপ্তাহে 6 দিনই তোমার পরীক্ষা থাকবে। এটা আমাদের লাইফের একটা মানে লিটারেলি পরীক্ষাটা এমন হয়ে গেছে, জাস্ট মানে লাইফের একটা পার্ট। হ্যাঁ, সো পরীক্ষাকে খুব মানে এমনভাবে দেখার কিছু নয় যে একটা পরীক্ষা বিশাল ব্যাপার। পরীক্ষাকে তুমি জাস্ট লাইফের একটা পার্ট হিসেবে দেখো। এখন দেখো তুমি তোমার লাইফে সব পরীক্ষায় একবারে পাশ করবা, এটা হলে খুব ভালো, কিন্তু এটা সবসময় হবে, ইটস নট লাইক দ্যাট। মানে তুমি একটা পরীক্ষা 2বারে পাশ করছো, বা একটা পরীক্ষা তুমি একবার রেফার হয়েছে, বা একটা পেন্ডিং খাইছো, বা একটা পরীক্ষায় সাপ্লি খাইছো, এটা লাইফ, এটা কিছুই না। এটা জাস্ট ইটস জাস্ট পার্ট অফ আ লাইফ। এমন না যে তুমি যখন রোগী দেখতে বসবা, রোগী তোমাকে জিজ্ঞাসা করবে স্যার আপনি আইটেমে কত পাইছেন, আপনি যদি আইটেমে 8 না পান আমি আপনার কাছে দেখাবো না। কোনো রোগী এসে আমাকে এটা বলে না। বা কোনো রোগী এসে আমাকে জিজ্ঞেস করে না স্যার আপনি কোনো লাইফে কোনো সাপ্লি খাইছেন কিনা। হ্যাঁ, নো বডি আস্ক মি দ্যাট। বা তুমি যত বড় বড় মানে লিজেন্ডারি যেসব মানে ক্লিনিশিয়ানদেরকে দেখবা, তারা সবাই লাইফে সব এক্সাম একটানে পাস করে আসছে। সবাই এরকম না, আমাদের অনেক স্যার আছেন যারা তাদের লাইফে মাল্টিপল টাইমস তারা ফেল করছেন। সো এখানে তোমার লাইফে পরীক্ষা তোমার একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যাবে, যেখানে তুমি অবশ্যই কিছু পরীক্ষা ভালো করতে পারো, কিছু পরীক্ষা তোমার খারাপ হতেই পারে। একটা পরীক্ষা খারাপ হয়েছে, তুমি জাস্ট আরেকবার পরীক্ষা দিয়ে পাশ করে আসবে। হতেই পারে তোমার কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়া ঠিক মতো হয় নাই, বা হয়তো বা কোনো একটা রিজনে পরীক্ষা খারাপ হয়েছে, সো হোয়াট, একটা পরীক্ষা খারাপ হতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি পরীক্ষা খারাপ করছো, তুমি পড়ালেখাই করতেছো না, এই 40 দিচ্ছ না। আমি এমন মানুষও আমার কাছে এসে রেগুলার মেসেজ দেয়, সে বলে ভাইয়া আমি অনেক পিছাই গেছি। আমি কত পিছাই গেছো? বলছে ভাইয়া সবার এখন ফার্স্ট প্রফ দিবে, আমি এখনো ফার্স্ট টার্ম ক্লিয়ার করতে পারি নাই। তাহলে তুমি ফার্স্ট টার্ম ক্লিয়ার করতে পারো নাই কেন? বলছে ভাইয়া প্রথম দিকে একটু পরীক্ষা খারাপ হচ্ছিল, তারপরে ডিপ্রেশনে গিয়ে পড়ালেখা বন্ধ করে দিয়েছি, কলেজেও যায় না, আইটেমও দিই না, সেই জন্য এখন পিছাই গেছি। সো এগুলো তো এক্সট্রিম বিহেভিয়ার। তোমার তো তুমি একটা কনসিস্টেন্সির মধ্যে থাকো। তোমার যদি এমন হয় যে পরীক্ষা খারাপ হচ্ছে, পারফরমেন্স খারাপ হচ্ছে, তুমি পড়া বুঝতেছো না, দেন তুমি এক্সট্রা এফোর্ট দাও। তুমি শিখতে পারতেছো না কেন, তোমার কোথায় প্রবলেম হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এ কোথায় প্রবলেম হচ্ছে, তো তুমি সেখানে দরকার হলে এইট নাও, তুমি ইউটিউবে ফ্রি ভিডিও দেখো, পেইড ক্লাস করো, স্যারের কাছে গিয়ে বলো স্যার আমি বুঝতেছি না, স্যার আমাকে একটু হেল্প করেন। তোমার যে ক্লাসমেটরা ভালো পড়া পারে, যারা ভালো বোঝে, তাদের কাছে যাও, বলো যে দোস্ত আমাকে একটু বুঝায় দাও। তোমার নিজ কলেজে সিনিয়র আছে, তাদের অনেকে দেখবা যে তাদের কাছে মানে জুনিয়ররা গিয়ে শিখে আসে, তো তাদের কাছে একদিন যাও, বলছো ভাই আমি তো এটা বুঝি না, আমাকে একটু বুঝাই দেন। যে কোনো উপায় তুমি সেটা শিখে নাও। কিন্তু তুমি এই অ্যাপ্রোচটা যদি না নাও, তুমি জাস্ট ঘরের মধ্যে বসে থাকো, তাহলে তো এটা হবে না। সো ব্যাপারটা হচ্ছে যে ফেইলার লাইফে আসতেই পারে, একটা পরীক্ষা খারাপ হতেই পারে, ইটস নো বিগ ডিল। আমি দেখছি অনেক স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষায় ফেল করব এইটার একটা ভয় থেকেই পরীক্ষায় ফেল করে আসে। এমন না যে ও পারে না, ও সবই পারে, ইনফরমেশন ওর ভালোই মনে আছে, ও বোঝে। পরীক্ষার হলে গিয়ে ভয় কাজ করে, কিসের ভয় ভাই? ফেল করার ভয়। আরে বাবা একটা ফেল হলে কি হয়েছে? কিছুই হয় নাই, নাথিং। এমন যেমন আমি, যেমন ফর এক্সাম্পল বলি, মনে করো আমি যে এমবিবিএস
লাইফ যখন আমি লিড করছি। আমার লাইফে কি কোনো ফেল নাই? অবশ্যই আমি ফেল করছি। সো কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আমি যেমন যে আমাকে বেশিরভাগ স্টুডেন্ট মানে আমার মনে করো প্রত্যেকটা মানুষের একটা ফেম আসে কোনো একটা পার্টিকুলার রিজনে, রাইট? মনে করো অ্যাজ এ টিচার আমাকে সবচেয়ে বেশি মানুষ চিনে ফার্মাকোলজির কারণে, যে এটা জাস্ট হিসেবে বলা, অহংকারের কিছু না। সেটা হচ্ছে ফার্মাকোলজিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসলে আমার, মোটা দাগে আমি ফার্মাকোলজি পড়াই 2020 সাল থেকে। 2020 সাল থেকে এখন 2026 শুরু হলো, সো 5 বছরই ধরি। লাস্ট 5 বছরে আমার ফার্মাকোলজি ক্লাস করছে মোর দ্যান মোর দ্যান 10,000 স্টুডেন্ট। ইউটিউবের ফ্রি ক্লাস হোক বা পেইড ক্লাস হোক বা আমার নোট হোক, কোনো না কোনোভাবে আমার থেকে সে ফার্মাকোলজি শিখছে। মোর দ্যান 10,000 স্টুডেন্ট। এখন দেখো ফার্মাকোলজিতে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট আমার কাছে এসেই পড়ে। এখন দেখো আমি ফার্মাকোলজিতে 4টা আইটেম পেন্ডিং খাইছি। সো হোয়াট? আমি কেন পেন্ডিং খাইছি? আমি সংজ্ঞা ধরছি, আমি সংজ্ঞা মুখস্থ আমি করতে পারি না, মুখস্থ পারি নাই, আমাকে পেন্ডিং দিছে। ঠিক আছে, আবার পরে 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 পরীক্ষা দিয়ে আসছি। সো হোয়াট? নাথিং হ্যাপেন্ড। এমন তো না যে আমি ফার্মাকোলজিতে 4টা আইটেম পেন্ডিং খাইছি এই জন্য আমি ফার্মাকোলজি পড়াইতে পারি না বা আমার কাছে পড়া যাবে না। মানুষ এসে আমার কাছে এসেই পড়ে। সো ব্যাপার হচ্ছে, বা যারা এখন ফার্মাকোলজি পড়ায় এদের প্রায় সবাই আমারই স্টুডেন্ট। এখন আমি বাদে যারা ফার্মাকোলজি পড়ায় এখন এদের মেজরিটি আমারই স্টুডেন্ট। সো হোয়াট হ্যাপেন্ড? এটা কিছুই হয় না। বা ফার্মাকোলজিতে আমি আমার প্রফের ভাই বা আমার একটু খারাপ ভাই হয়েছে, আমি একটু আমি অনেক প্রিপারেশন নিয়েছি, অনেক প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে ব্লান্ডার করে আসছি। আমি প্রফের ভাই 64 পাইছি। সো তুমি দেখো টানে টানে পাস করছি। তো কি হয়েছে? কিছুই হয় না। আমার পরীক্ষার নাম্বার দিয়ে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। তো কি হয়েছে? আমি তো ফার্মাকোলজি পড়াইতেছি, এমন তো না আমি ফার্মাকোলজি পারি না। অবশ্যই ফার্মাকোলজি খুব ভালোই পারি। সো যেটা আমি আসলে বলতে চাচ্ছি, পরীক্ষার নাম্বার লাইফে খুব বেশি ম্যাটার করে না। তোমার পরীক্ষাগুলো জাস্ট লাইফের একটা পার্ট, পরীক্ষাগুলো পাস করা দরকার। অলরাইট, পাস করা দরকার। এমনও হয় যে একদিনে 3টা 4টা পরীক্ষা পড়ে গেছে, হতেই পারে। তো যেই দিন তোমার একসঙ্গে অনেকগুলো 3টা 4টা পরীক্ষা পড়ে গেছে, ওই দিন একটু পড়া কম হবে, এটাই স্বাভাবিক। সো একদিন পড়া কম হয়েছে, তো কি হয়েছে? তুমি পরে যখন ফাঁকা সময় পাবা তুমি সেই পড়াটা কভার করে নাও। স্টুডেন্টরা আমি দেখি যে এক্সট্রিম লাইফ লিড করে। আইটেম থাকলে পড়বো, আইটেম না থাকলে কোনো পড়ালেখাই করবো না। হ্যাঁ, ওর মনে করো যে সপ্তাহে 5 দিন আইটেম, কিন্তু বাকি 2 দিন তো আইটেম নাই। ওই যে 2টা দিন আইটেম নাই, ও কিন্তু ওই সময় কিন্তু কিচ্ছু পড়ে না, কিন্তু ওই আইটেম আছে, আইটেমের আগে মানে পাগলের মতো পড়তেছে। সো এত এক্সট্রিম হওয়ার তো কিছু নাই। তোমার যেই দিন তোমার ফাঁকা সময়, যেই দিন তোমার আইটেম নাই বা যেদিন তোমার প্রেশারটা কম, তুমি তোমার যেই পড়াটা গ্যাপ ছিল, ল্যাকিংস ছিল, তুমি সেটাকে কভার আপ করে নাও। আর মেডিকেলে যেহেতু খুব টাইট শিডিউল, সো এখানে আসলে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি লাস্ট 2টা ব্যাচের এক্সপিরিয়েন্স থেকে আমি এখন ডিসিশন নিয়েছি যে আমি এতদিন আসলে স্টুডেন্টকে বলতাম যে তোমাদের পড়ালেখা ক্লাস শুরু হলে করো। আমি আর এখন এটা বলি না, আমি এখন সবাইকে বলবো যে তোমাদের ক্লাস শুরু হওয়ার অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকে তোমাদের পড়ালেখা শুরু করে দেওয়া উচিত। ক্লাস শুরুর আগে অন্তত প্রথম কার্ডের সব কিছু তোমাদের পড়া থাকবে। কারণ হচ্ছে আমি দেখছি যে স্টুডেন্টরা প্রথম দিকে যে পড়া ধরতেই পারে না, এখানে তাদের অনেক সময় চলে যায়, আইটেমে ওরা অনেক সাফার করে, অনেক বেশি প্যানিক করে। আর এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে এখন স্টুডেন্টরা আগের থেকে অনেক বেশি প্যানিক করে। লাইক আমরাও স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় আমাদের সিনিয়র ছিল, আমাদের জুনিয়র ছিল, আমরাও তো ওই লাইফটা পার করে আসছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যতটুকু প্যানিক করছি সামহাও এখনকার স্টুডেন্টরা তার থেকে অনেক বেশি প্যানিক করে, তার থেকে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, একটু কিছু হলেই ডিপ্রেশনে চলে যায়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট ইজ হ্যাপেনিং। মানে জেনারেশন গ্যাপটা কি এতই বেশি হয়ে গেছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ওয়েন্ট রং, বাট কাহিনী হচ্ছে যে ইট ইজ হ্যাপেনিং। সো আমার কথা হচ্ছে ঠিক আছে, তোমাদের যদি এতই প্রবলেম হয় তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা ক্লাস শুরু হওয়ার 1 মাস 2 মাস আগে থেকেই পড়ো। বা তোমাদের মনে করো একটা প্রফ হয়ে গেছে, তোমাদের নতুন ক্লাস শুরু হইতে 2 সপ্তাহ সময় আছে, ঠিক আছে, তুমি প্রফের পরে 7 দিন ছুটি কাটাও, বাকি 7 দিন তুমি পড়া অ্যাডভান্স করে রাখো। তুমি যখন ছুটি আছে, আমি বলতেছি না ছুটির দিন তুমি 24 ঘন্টা পড়ো, ছুটির দিন তুমি হয়তো বা কিছুই পড়তেছিলে না, আমি বললাম ছুটির দিন তুমি 4 ঘন্টা পড়ে তুমি কিছু পড়া আগায় রাখো। আমার কথা হচ্ছে যে তোমার লাইফটা হইতে হবে ব্যালান্স, যে তুমি ছুটি পাইলে তোমার প্রিভিয়াস পড়াটা একটু রিভিশন দাও, অথবা সামনের পড়া আগায় রাখো, যেটা তোমার সুবিধা হয়। যেমন আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি একটা কাজ করতাম, আমি হচ্ছে প্রত্যেক দিন 2টা পড়া পড়তাম। একটা হচ্ছে আমার নিজের আইটেমের পড়া পড়ি, এবং আমি আগে যে আইটেম দিয়েছি সেই পড়া রিভিশন দিই। কেন রিভিশন দিই? আমার এরকম অনেক আইটেম ছিল, এত তাড়াহুড়ার মধ্যে আইটেম হয়েছে, ঠিক মতো পড়া হয় নাই। সো আমি তো জানি আমার উইকনেস আছে, সো আমি বসে বসে ঠান্ডা মাথায় বসে 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 পড়ে সেটাকে কভার করতাম। সো ব্যাপারটা এরকম যে তোমার লাইফে ব্যালেন্স আসতে হবে। সো তুমি এইভাবে আগাও, তোমার জন্য পড়া অনেক ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, অনেকে মনে করো কি যে একটা টেক্সট বই পড়তে পারলেই অনেক কিছু, না। টেক্সট বই পড়তে চাইলে অনেক টেক্সট বই পড়া যায়।
তোমার অ্যানাটমিতেও মাল্টিপল বই আছে, তোমার ফিজিওলজিতেও মাল্টিপল বই আছে, বায়োকেমিস্ট্রিতেও মাল্টিপল বই আছে, শিখতে চাইলে অনেক কিছুই শেখার আছে। সো একটা টেক্সট বই যে স্ট্যান্ডার্ড ব্যাপারটা তা না, কিন্তু অ্যাটলিস্ট একটা টেক্সট বই পড়া উচিত। এখন এই কথাটা আমি বারবার কেন বলি, আমাদের মেডিকেলে সবচেয়ে আমাদের বড় শত্রু হয়ে গেছে এখন গাইড। আমি এটাকে আসলে কেন বলি দেখো, মানে গাইড ভিত্তিক পড়ালেখাটা তোমাদের ব্রেইনটাকে মানে সুগঠিত হইতে বাধা দেয়। এই কথাটা কেন বললাম দেখো, গাইডের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেটার একদম ডিরেক্ট ক্লিয়ার কাট অ্যান্সার লিখে দেওয়া থাকবে। এটা পরীক্ষার আগে খুব হেল্পফুল হয়। মনে করো তোমার কালকে একটা বড় পরীক্ষা আছে, এখন তুমি পুরা 2000 পৃষ্ঠার বই তোমার জন্য পড়া যতটা সহজ, তার থেকে ওই সহজ মানে ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট অ্যান্সার চেক করা তার থেকে সহজ হবে। সো পরীক্ষার আগের প্রিপারেশনে পড়া গোছানোর জায়গা থেকে গাইড একটা অপশন হতে পারে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে স্টুডেন্টরাই গাইডটাকেই তাদের মূল টেক্সট বই বানায় ফেলে, তাদের পড়ালেখার মূল রিসোর্স হয়ে যায় গাইড। এইটা সমস্যা। সমস্যাটা কোথায় দেখো, যে তুমি শুধু গাইডটাই পড়লা, গাইড পড়ে সোজা প্রশ্ন সোজা উত্তর, সহজ প্রশ্ন সোজা উত্তর, মানে ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা অ্যান্সারটা তুমি নিজে থেকে চিন্তা করে, মানে ব্রেইন থেকে চিন্তা করে অ্যান্সারটা চিন্তা করলা না। মানে যেটা হয়তো তুমি একটা বই পড়ছো, মনে করো ফর এক্সাম্পল তুমি গাইটন পড়ছো, গাইটন পড়ে তুমি একটা টপিক শিখছো, এখন তোমার সামনে যখন কোশ্চেন হবে, তোমাকে কিন্তু প্রথমে ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারটা বাইর করতে হবে। এই যে তুমি চিন্তা করে বাইর করলা, ইউ হ্যাভ ইউজড ইউর ব্রেইন। এই যে ব্রেইনটাকে তুমি ইউজ করছো, এই ব্রেইন তুমি যত এভাবে ব্রেইন স্টর্মিং করে কোনো কিছুকে মানে চিন্তা করবা, তোমার থিঙ্কিং ক্যাপাসিটি, প্রবলেম সলভিং ক্যাপাসিটি তত বেশি বৃদ্ধি পাবে। দেখো, ব্রেন ইজ লাইক এ সোল্ড, একটা মানে শার্প সোর্ড, কন্টিনিউয়াসলি কিন্তু তাকে ইয়ে করতে হয়, মানে তোমার হচ্ছে শার্পেনিং এর স্রোতের মধ্যে যাইতে হয়। একটা সোর্ড একবার বানাইছো আর কোনোদিন মানে এটাকে ধার দাও নাই, চিরকাল এটার ফাংশন সেম থাকবে না, আস্তে আস্তে ভোতা হতে থাকবে। আমাদের ব্রেনটাও তাই, আমাদের ব্রেন তুমি যত বেশি ইউজ করবা এটা তত শার্প হবে। আর তুমি যদি ব্রেনকে ইউজ না করো, সেটা আসলে শার্প হবে না, ভোতা হয়ে যাবে। মেডিকেল সায়েন্সে সবার ধারণা আছে মুখস্থ করার, পেশেন্ট আসে আমি সুন্দর মতো মুখস্থ ড্রাগ বসাই দিই। নো, একটা পেশেন্ট আসার পরে এই পেশেন্টের কি প্রবলেম, পুরা তুমি যে 5 বছর যে লেখাপড়া করছো এবং তারপরে পোস্ট গ্রাজুয়েশনে যে লেখাপড়া করবা, এভরিথিং তোমার এই হিসাব করে একটা ডায়াগনোসিসে পৌঁছাইতে হবে। তারপরে পেশেন্টের ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে, এভরিথিং। এখানে হিউজ পরিমাণ ব্রেন ওয়ার্ক আছে, হিউজ পরিমাণ ব্রেন স্টর্মিং আছে, মানে থিঙ্কিং ক্যাপাসিটি, অ্যানালাইসিং ক্যাপাসিটি, হ্যাঁ, আমাদের হিউজ পরিমাণ দরকার। এখন দেখো এই জিনিসটা আমরা দেখি যে অনেকে পারে অনেকে পারে না। কেন পারে না? ওই যে তার থিঙ্কিং ক্যাপাসিটি গ্রো করে নাই। কেন গ্রো করে নাই? বিকজ তুমি মানে সবসময় শুধু গাইড পড়ছো, তুমি ওই যে চিন্তা করে একটা অ্যান্সার মানে বের করতেছো, ওইটা তুমি তোমার ব্রেনকে আসলে ওই ট্রেনিংটাই দাও নাই। সো স্টুডেন্টদের এটাই প্রবলেম হয় যে তারা আসলে খুব কুইক একটা সলিউশন পাইতে গিয়ে লং টার্মে নিজেদের ক্ষতি করে ফেলে। এখন দেখো, তুমি যদি জাস্ট গাইড বেসড পড়ালেখা করো বা জাস্ট মানে নোট বেসড পড়ালেখা করো, এটাতে সমস্যা যেটা হবে যে তুমি কখনো প্রবলেম সলভিং ক্যাপাসিটি তোমার গ্রোই করবে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি যদি গ্রো না করে, তুমি কখনোই ইফেক্টিভ ক্লিনিশিয়ান হইতে পারবে না। কিছু সহজ কেস ডায়াগনোসিস করতে পারবা, কিন্তু যেগুলো কমপ্লিকেটেড কেস সেটা তুমি ধরতেই পারবে না, ডায়াগনোসিসই করতে পারবে না। তুমি দেখো, আমরা এই যে মানুষ বলে না যে দেখো বাংলাদেশে ডায়াগনোসিস হয় নাই, ইন্ডিয়াতে গিয়ে ডায়াগনোসিস করে আসছে, অথবা বলবে যে একটা লোক অনেক সাফার করছে, 3টা 4টা ডাক্তার দেখাইছে, ডায়াগনোসিস হয় নাই, পরে চতুর্থ বা পঞ্চম ডাক্তার দেখায় তারপর ডায়াগনোসিস হয়েছে। এগুলো কিন্তু সত্য হচ্ছে, সত্য ঘটনা। বাংলাদেশে অনেক পেশেন্টেরই রোগ ডায়াগনোসিস হয় না, 4টা 5টা জায়গায় ঘোরার পরে ডায়াগনোসিস হচ্ছে। অথবা দেখা যাচ্ছে বাংলাদেশে ডায়াগনোসিসই হয় না, বাংলাদেশের বাইরে গিয়ে ডায়াগনোসিস করে আসতে গেছে। এখন তুমি জাস্ট চিন্তা করো, যেই রোগী বাংলাদেশে ডায়াগনোসিস হলো না, সেই রোগী কেন সিঙ্গাপুরে গিয়ে ডায়াগনোসিস হলো? বাংলাদেশে কেন ডায়াগনোসিস করা গেল না? তুমি জাস্ট চিন্তা করো। এটার মূল রিজন হচ্ছে যে আমাদের নিজেদের ল্যাকিংস আছে। আমাদের ব্যাপারটা এই না যে ও থিওরি কম পড়ছে আমি থিওরি বেশি পড়ছি, বা আমি থিওরি কম পড়ছি ও থিওরি বেশি পড়ছে, ইটস নট লাইক দ্যাট। থিওরি কম বেশি সবাইকেই পড়তে হয়েছে, কিন্তু ওই যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি আমাদের নিজেদের মধ্যে গ্রো করা নাই। তুমি দেখো যে একটা উপজেলা হাসপাতালে বা উপজেলা লেভেলের একটা প্রাইভেট চেম্বারে একটা পেশেন্ট গেল, তার হয়তো বা ডিজিজটা ডায়াগনোসিসই হয় না, কিন্তু সে যখন ঢাকায় আসলো তার ডিজিজ ডায়াগনোসিস হয়ে গেল। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, কেন উপজেলাতে একজন ডক্টর দেখে এটা ডায়াগনোসিস করতে পারলো না? এটা কিন্তু আসলে 1টা 2টা কেস না, এরকম আমরা অসংখ্য কেস দেখি যে এই জিনিসগুলো হচ্ছে বা মিস ডায়াগনোসিস হচ্ছে। সো দেখো, এগুলোর মূল রিজনটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটাই আমাদের ডেভেলপ করে না। আমাদের অনেকেই কাজটা পারে, অনেকে কাজটা পারে না। যারা পারে না তাদের এখানে মিস্টেক হচ্ছে। হ্যাঁ, হয়তো বা সে 10টা পেশেন্ট দেখলে 6টা পেশেন্টের ডায়াগনোসিস করতে পারছে, কিন্তু 4টা পেশেন্টে সে ভুল ডায়াগনোসিস করতেছে, অথবা
মানে ডায়াগনোসিসে পৌঁছাইতে পারতেছে না, সো পেশেন্ট কিন্তু ওখানে সাফার করে। সো তুমি দেখো যে আমাদের এটার ইফেক্ট কিন্তু অলরেডি এক্সিস্টিং, এবং বাংলাদেশের মানুষ ডক্টরদেরকে কেন ট্রাস্ট করে না, এটার জন্য কিন্তু আমাদের নিজেদেরও দায় আছে। আমরা সবসময় বলি যে সাংবাদিকের দোষ, এই দোষ সেই দোষ, এগুলো সব কিছু আছে, কিন্তু অন টপ অফ দ্যাট তুমি যদি নিজেদের ভুলটাকে যদি অ্যাকনলেজ না করো, নিজেদের সীমাবদ্ধতাকে যদি অ্যাকনলেজ না করো, তুমি সলিউশন বের করতে পারবা না। তো সলিউশনটা হচ্ছে এই যে আমাদের একাডেমিক জায়গাতেই আমাদের আসলে একটা বড় রকমের ঘাটতি আছে, এবং এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, এই পুরো প্রসেসটা এটার সাথে রিলেভেন্ট। আর নট অনলি দ্যাট, দেখো তুমি এখন তো জাস্ট এমবিবিএস আসলে কোনো বেল নাই, তোমাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। পোস্ট গ্রাজুয়েশনের জার্নি তুমি কি মনে করো এত সহজ? তুমি জাস্ট গাইড বেস পড়ালেখা করে পোস্ট গ্রাজুয়েশন মানে পার করে আসবা? কোনোভাবে সম্ভব না। পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি নিতে গেলেও তোমার খুব ভালো আইডিয়া থাকতে হবে। এখন মানে বিদেশি সব ডিগ্রি তো 100% কনসেপচুয়াল, মুখস্থ করে কোনোদিন, মানে যে আমি যে এমআরসিপি করতেছি, এমআরসিপি কিন্তু তুমি মুখস্থ করে কোনোদিন পাশ করে আসতে পারবে না। তুমি জাস্ট গরুর মতো মুখস্থ করছো, ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গল থিং। কোনোদিনই তুমি এমআরসিপি কোশ্চেন সলভে অ্যান্সার তুমি কোনোদিন পাসই করে আসতে পারবে না। বা বাংলাদেশেও যদি এখন আমরা বলি, বাংলাদেশের যেই পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স যে এক্সাম, ইভেন যে এফসিপিএস এর কোশ্চেনগুলো কিন্তু আস্তে আস্তে এমআরসিপি স্ট্যান্ডার্ডের দিকে চলে যাচ্ছে, মানে ওইটাকে ফলো করা ট্রাই করতেছে। এবং জাস্ট এন্ট্রান্স তো পড়ার কথা, তোমাকে তো পুরোটা পাস করে আসতে হবে। সো তুমি যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, তুমি কোনোদিন পাস করে আসতে পারবে না। তো দেখো পোস্ট গ্রাজুয়েশন জার্নি খুবই কঠিন, পোস্ট গ্রাজুয়েশনের জার্নি খুবই কঠিন। সো ওই পড়ালেখা করে কখনো এটা সম্ভব না। এটা তখনই তুমি এটাকে ক্র্যাক করতে পারবা, বা ক্র্যাক করার পসিবিলিটি তৈরি হবে যখন তোমার আন্ডারস্ট্যান্ডিং, কমপ্লেক্স চিন্তা করার ক্যাপাসিটি গ্রো করবে। সো তুমি দেখো যে গাইড বেস পড়ালেখাগুলো আমাদের এই ক্ষতিগুলো করে ফেলে। এখন স্টুডেন্টরা গাইড বেস পড়ালেখা একটা কারণে করে, সেটা হচ্ছে খুব ইজিভাবে আইটেমটাকে পাস করতে চায়। তুমি দেখো গাইড বেস পড়ালেখা যদি এতই ভালো হয়, তাহলে সবাই আইটেম পাস করে, তাহলে টার্মে কেন ফেল করে? সবাই তো আইটেম পাস করতেছে, তাহলে টার্মে গিয়ে কেন স্টুডেন্টরা ফেল করলো? অথবা প্রফে গিয়ে কেন ফেল করতেছে? প্রফে তুমি দেখবা যে এভারেজ 70 থেকে 80% পাস রেট, এভারেজ 70%। তাহলে আমার কথা হচ্ছে এভারেজ 70% পাস রেট, এভারেজ 30% স্টুডেন্ট ফেল করতেছে। কেন ফেল করতেছে? সবাই তো আইটেম পাস করে আসছে। তাহলে দেখো তুমি জাস্ট গাইড বেস পড়ালেখা করে তুমি প্রফি পাস করতে পারবা না। কিছু পার্সন দিন শেষে আসলে দেখবা যে ফেল করতেছে, শুধুমাত্র গাইড পড়ে, সবাই তো গাইড পড়লো, তাহলে ও কেন ফেল করলো? সো রিজনটা হচ্ছে যে ওই কমপ্লেক্স থিঙ্কিং ক্যাপাসিটিটা তোমাকে গ্রো করতে হবে। এটা তুমি তখনই গ্রো করতে পারবা যখন তুমি প্রথমে টেক্সট বই পড়ছো, এবং তোমার সামনে যখন কোনো কোশ্চেন করা হচ্ছে বা কোনো প্রবলেম দেওয়া হচ্ছে, তুমি টেক্সট বই পড়ার সময় যে নলেজটা পাইছো সেটাকে চিন্তা করে 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 অ্যান্সারটা বের করে আসছো। তখনই তোমার এই কমপ্লেক্স থিঙ্কিং ক্যাপাসিটিটা গ্রো করবে, এবং এইটাই আসলে দরকার। এখন এইটার জন্য তোমাকে সময় দিতে হবে। সো এই সময়টা তুমি যদি না দাও, আসলে তোমার মানে মেডিকেল সায়েন্স পড়ার জার্নিটা কখনোই আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এখন তুমি বলতে পারো যে স্যার আমার পরীক্ষার সময় তো আমার স্যার আমাকে এত সময় দিচ্ছে না, আইটেমে এত চিন্তা করে অ্যান্সার দিব, আমাকে সময় দিচ্ছে না। খুব স্বাভাবিক, সে তোমাকে এত সময় দিবে না, কারণ সবার আইটেম নিতে হবে। তোমাকে আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তোমাকে আসলে যাইতে হবে। সো এখানে এটা তখনই পসিবল যখন তুমি এক্সট্রা টাইম দিবা, এক্সট্রা ইফোর্ট দিবা। এখন স্টুডেন্টরা আনফর্চুনেটলি আইটেমের আগে 2 ঘন্টা পড়ে, ও মনে করে যে আইটেমের আগে 2 ঘন্টা পরে আইটেম দিয়ে আসবো, যা হয় হবে। সো এই প্র্যাকটিসটা আসলে তুমি যদি এই প্র্যাকটিস ফলো করো, আমি এখান থেকে কি করতে পারি? এখন মনে করো যে এই যে তোমাদেরকে কথাগুলো বলছি না, এই কথাগুলো শুধু তোমাদেরকে বলি তা না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সবাইকেই বলি। তো এখন তোমরা একদম নতুন আছো, সিনিয়রদের অনেক এসে বলবে কি যে ভাই আমি এত মেরিটোরিয়াস না, ভাই আমার আরো অনেক কিছু আছে, এই করতে হবে সেই করতে হবে, ভাই এটা প্র্যাকটিক্যাল না, ভাই প্রত্যেকদিন 4টা আইটেম থাকে। দেখো প্রত্যেকদিন 4টা আইটেম আমিও দিয়ে আসছি। আমাদের কারিকুলামে ফার্মাপ্যাথম একটা বরং আরো মানে ফোর্থ ইয়ারে ছিল, আমাদের ফোর্থ ইয়ারে লিটারেলি আমরা আসলে 8 মাস পাইছি পড়ার জন্য। তো ব্যাপারটা এরকম না যে আমাদের ওইটা আমরা পার করে আসি না, ওটা আমরাও পার করে আসছি। তো ব্যাপার হচ্ছে যে দেখো তুমি যদি মানে ইজি ওয়েতে আগাও, ইজি ওয়েতে কখনো গ্রেটনেস অ্যাচিভ করা যায় না। এটা হচ্ছে সত্য কথা। তুমি পৃথিবীর ইতিহাসে এমন কোন একটা সিঙ্গেল পার্সন দেখাইতে পারবা না যে তার লাইফে খুব সহজতার সাথে গ্রেটনেস অ্যাচিভ করছে, কোনোদিন সম্ভব না। তাহলে দেখো যে গ্রেটনেস অ্যাচিভ তারাই করছে, তুমি যদি প্রত্যেকটা লাইফ মানে মুসলিম অমুসলিম তুমি যে কোনো মনীষীর দিকে তাকাও, যে হি ওয়াজ এ গ্রেট পারসন, তার লাইফে একটা গ্রেট অ্যাচিভমেন্ট আছে, সে বিশ্বে একটা বিশাল বড় কিছু করে ফেলছে, সে মানব সভ্যতার জন্য, মানব ইতিহাসে তার বিশাল অবদান আছে, বা গ্রেটলি সেলিব্রেটেড একটা পারসন। তো তুমি এরকম যত ইন্টেলেকচুয়াল স্ফেয়ারে যত মানুষকে পাবা বা যত গ্রেট পারসনকে খুঁজে পাবা, তুমি দেখবা তাদের প্রত্যেকের জীবনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর পরিশ্রম আছে। এবং আমি তোমাদেরকে আরেকটা সমীকরণ বলি, যার লাইফে স্ট্রাগল যত বেশি, যার লাইফে চ্যালেঞ্জ যত বেশি, এবং সে যত বড় চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারছে, সে তত বেশি গ্রেট।
তুমি দেখো, যেমন ফর এক্সাম্পল দিয়ে বলি যে এই পৃথিবীর ইতিহাসে তো অনেক যুদ্ধ হয়েছে। তুমি দেখো অনেক সেনাপতি অনেক যুদ্ধ করছে, কিন্তু তুমি দেখো যে আলেকজান্ডার দি গ্রেটের কথাটা বলি, তুমি দেখো তার মতো সেনাপতি কয়জন আছে? হ্যাঁ, তার মতো সেনাপতি তুমি কজনকে পাবা? কেন তার নাম এত বড় হয়েছে? বিকজ সে সবচেয়ে বেশি যুদ্ধে জিতছে বা তার স্ট্র্যাটেজিক অন্যরকম সুপিরিয়রিটি ছিল। সো তুমি দেখো তার যে যত গ্রেট চ্যালেঞ্জ ওভারকাম করছে, তার গ্রেটনেস তত বেশি। সো তুমি মেডিকেল সায়েন্সেও সেম সূত্র। তুমি তখনই গ্রেটনেস অ্যাচিভ করতে পারবা যখন তুমি ওই এক্সট্রা ইফোর্ট দিবা, এক্সট্রা চ্যালেঞ্জেস ফেস করে আসতে পারবা। সো তোমার জার্নিটা যদি জার্নি টুয়ার্ডস গ্রেটনেস হয়, তাহলে তুমি ওই আরাম করে সহজতার সাথে ইজি ওয়েতে শর্টকাট মেথডে কখনোই গ্রেটনেস অ্যাচিভ করতে পারবা না। শোনো, শর্টকাট ওয়েতে কখনোই সাকসেস হয় না। একটা জিনিস মাথায় রাখবা, শর্টকাট ওয়েতে কখনোই সাকসেস আসে না। সাকসেস পাইতে গেলে তোমাকে কষ্ট করতে হবে, এক্সট্রা সময় দিতে হবে। আমি এই জন্য বলি, দেখো মেডিকেল সায়েন্সে টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে ফার্স্ট ইয়ারে আমি এখন তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের ক্লাস শুরুর আগে তোমরা আসলে অ্যাটলিস্ট ফার্স্ট কার্ডের পুরাটাই শেষ করে ফেলবা। তখন তুমি ক্লাস শুরু করো, এখন তোমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। আর পড়াটা একবার ধরতে পারলে পরবর্তীতে আস্তে আস্তে ওটা হাতে চলে আসার মতো ব্যাপার হয়ে যায়। তাহলে এটা গেল একটা মানে কনসেপচুয়াল আলাপ। এবার আসি যে ফার্স্ট ইয়ারে তোমার কোন কোন বই লাগবে, কি বই কিনবা, কোন বই কখন কিনবা, এগুলো নিয়ে একটু কথা বলি। দেখো তোমাদের, এটা তোমরা চাইলে খাতায় বসে বসে লিখতে পারো। এখন এক এক করে আসি। দেখো তোমাদের তিনটা সাবজেক্ট পড়তে হবে ফার্স্ট ইয়ারে: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যাকচুয়ালি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পুরাটা হলো 1.5 বছরের কারিকুলাম। তবে 1.5 বছর মানে তুমি 1.5 বছর পাবা না। 1.5 বছর মানে তুমি অ্যাকচুয়ালি সর্বসাকুল্যে পড়ার সময় পাবা 1 বছর। তাহলে বাকি 6 মাস কোথায় গেল? এই বাকি 6 মাসের বিভিন্ন সময় তুমি বিভিন্ন পরীক্ষা দিবা। তোমার কার্ড এক্সাম হবে, টার্ম এক্সাম হবে, প্রফ এক্সাম হবে। 6টা কার্ড। তারপরে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 6টা কার্ড, প্রত্যেকটা সাবজেক্টে 3টা টার্ম। এবং ফাইনালি একটা প্রফ। তুমি দেখবা যে এই পুরা পরীক্ষার প্রসেসের মধ্যে তোমার এদিক ওদিক মিলায় 4-5 মাস আরামসে চলে যাবে। আবার ফাইনাল প্রফ শুরুর আগে একটা 1 মাসের একটা ব্রেক থাকে। সো সব কিছু মিলাই তুমি যদি একদম জাস্ট গ্রসলি ধরো, আবার মাঝখানে অনেকগুলো ছুটি ছাটা থাকে। সো সব মিলাই হিসাব করলে অ্যাকচুয়ালি তুমি পড়ার সময় পাবে 1 বছর। আর বাদ বাকি পরীক্ষার সময় ছুটি টুটি হাবিজাবি মিলে বাকি 6 মাস চলে যাবে, তুমি দেখবা। তাহলে দেখো তোমার এই পড়াটা তোমাকে 3টা সাবজেক্ট: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এবং একটা আরেকটার সাথে আসলে ইন্টার রিলেটেড বা একটা আরেকটার সাথে সম্পর্কিত। তাহলে দেখো তোমাকে অ্যানাটমিতে এবার আসি। অ্যানাটমিতে আমাদেরকে কি কি পড়তে হয়? অ্যানাটমিতে আমাদের একটা হচ্ছে গ্রস অ্যানাটমি, একটা হচ্ছে জেনারেল অ্যানাটমি, একটা হচ্ছে হিস্টোলজি, একটা হচ্ছে এমব্রায়োলজি। এর বাইরে আরও কিছু জিনিস পড়তে হয়, সারফেস মার্কিং এর পড়া আছে। তারপরে হচ্ছে রেডিওলজির একটা বেসিক একটু নলেজ আছে। ডিসেকশন আছে। ডিসেকশনটা কি? একটা মৃতদেহ থাকবে, সেটাকে কেটে খালি চোখে ওই লাইভ হিউম্যান বডিটা দেখা। হ্যাঁ, সো এটা ডিসেকশন, এটা করা হয়। একটা লাইভ হিউম্যান বডি, হ্যাঁ, একটা মৃতদেহ থাকবে, ডিসেক্টেড বডি, সেখান থেকে তুমি স্ট্রাকচারগুলোকে দেখবা। এটা হচ্ছে ডিসেকশনের ব্যাপার। তাহলে এত কিছু তোমাকে পড়তে হবে। গ্রস অ্যানাটমি পড়বা, যে এমব্রায়োলজি পড়বা। আবার এমব্রায়োলজিতে 2টা পার্ট: জেনারেল এমব্রায়োলজি, একটা সিস্টেমিক এমব্রায়োলজি। তাহলে দেখো যে তোমার অ্যানাটমির মধ্যে এতগুলো সাবডিভিশন। তারপরে আসো ফিজিওলজি, তোমার পুরো ফিজিওলজি আছে। আবার ফিজিওলজির প্র্যাকটিক্যাল একটা সেগমেন্ট আছে। আর একটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির একটা আলাদা প্র্যাকটিক্যাল সেগমেন্ট আছে। আচ্ছা, অ্যানাটমিতে আসে। অ্যানাটমিতেও একটা প্র্যাকটিক্যাল আছে, আমাদের হিস্টোলজির কিছু প্র্যাকটিক্যাল আছে। তাহলে দেখো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এটার একটা আলাদা পড়া আছে, আবার সেটা প্র্যাকটিক্যাল সেগমেন্টও আছে। প্র্যাকটিক্যাল সেগমেন্টে আলাদা কিছু জিনিস দেখানো হয়। তাহলে এখন তুমি আসলে কোথায় কোন বই পড়বা? তাহলে এক এক করে বলি। প্রথমে আসলে ছোটটা দিয়ে বলি, বায়োকেমিস্ট্রি। দেখো বায়োকেমিস্ট্রিতে তোমরা 3টা বই নাম শুনবা। এক, 3টা না, 4টা বই নাম শুনবা এভারেজ। একটা হচ্ছে লিপিনকট, একটা হচ্ছে হারপার, একটা হচ্ছে এবিসি, আর একটা হচ্ছে সত্যনারায়ণ। মোটা দাগে এই 4টা বই টু সাম এভারেজ, মানে টু সাম এক্সটেন্ট পপুলার, বা এটার নাম শোনা যায়। এখন দেখো এই বইগুলোর মধ্যে আসলে তুমি কোনটা পড়বা, কোন বইটা লাগে, এগুলো নিয়ে একটু কথা বলি। দেখো ওয়ান্স আপন এ টাইম সবাই হারপার আর লিপিনকট বইটা পড়তো, এবং হারপার বইটা আমি নিজে একটু পড়ছি। হারপার আর লিপিনকটই আগে পড়ানো হতো। এখন হারপার বইটা সত্যিকার অর্থেই অনেক বেশি কঠিন। আর লিপিনকট বইটা হারপারের সাথে যদি আমি কম্পেয়ার করি একটু সহজ। কিন্তু এই বইগুলাতে এখন আর খুব বেশি ফলো করা হয় না।
এখন কি বেশি ফলো করা হয়? এখন সবচেয়ে বেশি ফলো করা হয় এবিসি নামে একটা বই আছে। এখন আমি গত বছর দেখছি আমাকে কিছু স্টুডেন্ট এসে বলছে যে এবিসি তো বাংলাদেশের রাইটারের বই, তাহলে মনে হয় ভালো না। এটা খুবই বাজে একটা কথা, খুবই ভুল একটা কথা। দেখো, তোমাদের এই ধরনের আইডিয়াগুলা থেকে সরে আসতে হবে। আমি জানি না এসব আইডিয়া তোমাদের কোত্থেকে আসে, কোন বই ভালো কোন বই খারাপ, এই কমেন্টগুলা জাস্ট কোন দেশের রাইটার দেখে কমেন্ট করে ফেলা, এটা খুবই ভুল একটা কাজ। সো এই ধরনের এই ধরনের অ্যাপ্রোচ বা অ্যাটিটিউড ভালো না। সো এখন দেখো, এবিসি বইটা হচ্ছে বাংলাদেশে একজন স্যার আছে, আমরা মোয়াজ্জেম স্যার বলি, মোজাম্মেল স্যার বলি। মোজাম্মেল স্যার আমাদের মিডফোর্ডের স্যার ছিলেন, পরে বিএসএমইউতে ছিলেন। তো স্যার খুবই হাইলি এক্সপিরিয়েন্সড একটা লোক। সো এবিসি বইটা যেটা হয়েছে, মোটা দাগে এবিসি বইয়ের বাইরে খুব বেশি কিছু আসলে দরকার নাই। এবিসি বইটা খুবই কমপ্লিট একটা বই এবং খুবই সহজ একটা বই। মানে বায়োকেমিস্ট্রির যত বই আছে এমবিবিএস লেভেলে, এবিসি বইটার বাইরে সত্যি কথা খুব বেশি একটা কিছুই দরকার নেই, এবং ইট কভার্স এভরিথিং। ইভেন এবিসি বইটা এত ভালো একটা বই, বায়োকেমিস্ট্রিতে গাইড কেনারই দরকার নাই। মানে তোমরা যে আইটেমের জন্য গাইড কিনো না, পরীক্ষার জন্য গাইড কেনো, এবিসি বইটাতে এমনভাবে লেখা, গাইড কেনারই দরকার নাই, গাইড পড়ারই দরকার নেই। শুধু এবিসি বইটা পড়েই তুমি আইটেম, কার্ড, টার্ম, প্রফ খুব সহজে দিয়ে আসতে পারবা এবং খুব ভালো করে কনসেপ্টও শিখতে পারবা। এই বইটা এমনভাবে লেখা, মানে টু গুড। তবে ঢাকা মেডিকেল সহ আরও কিছু জায়গাতে তোমাদের আমি দেখছি যে কিছু জায়গায় কিছু পার্টিকুলার ডিপার্টমেন্টে এবিসির বাইরে লিপিন কটের কিছু এক্সট্রা ইনফরমেশন সালা শুনতে চায়। সো এটা হচ্ছে অক্সিলারি, কিন্তু মেইন পড়ার বইটা হলো আসলে এবিসি। হারপার কি চাইলে এই বেশি তুমি পড়তে পারো? এখন মনে করো যে কারো বায়োকেমিস্ট্রি নিয়ে অনেক বেশি জানার আগ্রহ, তোমার যদি এক্সট্রা টাইম থাকে তুমি চাইলে হারপারটা খুলে দেখতে পারো, খুব একটা সমস্যা নেই। চাইলে এটা একটা জাস্ট ঠিক আছে, একটু এক্সট্রা দেখলাম কি আছে, ঠিক আছে, হতে পারে। লিপিন কট বইটাও ভালো, রিলেটিভলি সহজ, এবিসি বইটা বেশি সহজ। সো কেউ মনে করো যে যদি তোমাদের ডিপার্টমেন্ট এবিসির বাইরে আর একটু ডিমান্ড করে, সেখানে তোমরা হয়তো বা লিপিন কট বইটা দেখতে পারো। বাট মেইন বই আসলে এবিসি। এবার সেই সত্যনারায়ণ বইতে কিছু পার্টিকুলার টপিক আছে যেখানে কিছু ইনফরমেশন লাগে, কিন্তু অ্যাজ এ হোল পুরো বইটা আসলে মানে ওইভাবে ফলো করা খুব কমই হয়। এবিসি বইটাই সবচেয়ে বেশি ফলো করা হয়। কিছু পার্টিকুলার জায়গায় সত্যনারায়ণ থেকে একটা দুটো ইনফরমেশন দেখা লাগতে পারে। তো তোমরা আসলে কোন বই কিনবা? বায়োকেমিস্ট্রিতে তোমরা যেটা কিনবা সেটা হচ্ছে এবিসি। এবিসির বাইরে লিপিন কট, পিডিএফ দেখতে পারো বা নিজ কলেজের লাইব্রেরি থেকে দেখতে পারো, এটা আমি বলবো। আর মনে করো যে এটা ডিপেন্ড করতেছে তোমার কলেজের ডিপার্টমেন্টের উপর, যে তোমাদের ডিপার্টমেন্ট কি লিপিন কট ডিমান্ড করতেছে নাকি করতেছে না। যে এবিসি থেকেই হয়ে যাচ্ছে, এবিসির বাইরে কিছু তারা চাচ্ছে না, তাহলে দরকার নাই। বাট যদি এমন হয় যে না, তারা চাচ্ছে যে তুমি লিপিন কটের এই সেগমেন্টগুলো দেখো, সেখানে তোমার কিছু পার্টিকুলার সেগমেন্ট, সব কিছু না, কিছু বাছাই করা কিছু জিনিস একটু তোমার দেখা লাগতে পারে। সত্যনারায়ণ থেকে খুব অল্প কিছু জিনিস মাঝে মাঝে দেখা লাগতে পারে, এগুলো জাস্ট তুমি একটু চেক করে নিলা চাইলে। তো কিংবা সবার আগে একটা বই কেনো, সেটা হচ্ছে এবিসি। পরেরটা হচ্ছে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। তুমি দেখবে যে মানে ফার্স্ট ইয়ারে যেটা হয়, একটা বিশাল বড় বইয়ের লিস্ট দেয়, স্টুডেন্টরা সবাই গিয়ে সব বই কিনে নিয়ে আসে। পরে দেখা যাচ্ছে এই বিশাল বড় বইয়ের সাগর, দিন শেষে খুব অল্প কিছু বই পড়া হয়। সো দেখো, মানে এইগুলো নিয়ে ফ্লেক্স করারও কিছু নাই, আননেসেসারি বই কেনারও দরকার নেই। তুমি মানে বই কেনারও একটা সিকোয়েন্স আছে। তুমি কিনবা হলো এবিসি বইটা, এবং এবিসি পড়লে সত্যি কথা আমি বলি, গাইডও দরকার নাই, মানে একদমই আননেসেসারি। তুমি এবিসি পড়ো, এবিসি হ্যাজ এভরিথিং। এবিসি খুবই ভালো একটা বই। আর কিছু কিছু পার্টিকুলার জায়গায় এবিসির সাথে লিপিন কটের এক্সট্রা কিছু ইনফরমেশন লাগে, সো লিপিন কট একটা সেকেন্ডারি বুক হিসেবে থাকতে পারে। তাও সেটা তোমার লাগলে কিনবা, না লাগলে কেনার কোনো দরকার নাই। এবার সে ফিজিওলজিতে বলি। ফিজিওলজিতে আমাদের মেইন বই হলো গাইটন। এখন দেখো, গাইটন নিয়ে একটা কথা বলি। দেখো, গাইটন মুখস্থ করার বই না। গাইটন বইটা যেভাবে লেখা হয়েছে, এটা মুখস্থ করার মতো বই না। গাইটন মুখস্থ করা সম্ভব না। এবং গাইটন বইটা যারা লিখছে, তারা এই নিয়তে লেখা না যে তুমি বইটা বসে বসে মুখস্থ করবা। গাইটন হচ্ছে একটা গল্পের বই। এভাবে দেখো, গাইটনকে মনে করতে হবে এটা একটা গল্পের বই, তুমি গল্পটা পড়তেছো। তুমি যখন গল্পটা পড়বা, তোমার চোখের সামনে খুব সুন্দর একটা ডিসক্রিপশন চলে আসবে। মনে করো গাইটনে তোমার হচ্ছে পুরো এক পৃষ্ঠা ধরে অনেক কিছু লিখছে, এখান থেকে অ্যাকচুয়ালি পরীক্ষায় লেখার মতো লাইন হয়তো বা তুমি দুইটা বা তিনটা পাবা, কিন্তু তার আগেও অনেক কিছু লিখছে। তো তোমার সব কিছু মুখস্থ করতে হবে, ইটস নট লাইক দ্যাট। তাহলে এখন তুমি কিভাবে পড়বা? কিন্তু গাইটনটাকে আসলে বুঝতে হবে। গাইটন বইটা হচ্ছে ওই গল্পের বইটা, ওই রহস্য উপন্যাসের বইটা। তুমি যদি ওইভাবে এটাকে পড়ো, তাহলে তুমি এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এবং মানে ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, গাইটনের কোনো বেটার অল্টারনেটিভ এখনও আমার জানা মতে নাই। হ্যাঁ, দু একটা ফিজিওলজির আরও বই আছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা আলোচনা শুনছি দেখছি কম বেশি,
কিন্তু দিন শেষে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ফিজিওলজি শিখতে চায়, গাইটন তার জন্য খুব ভালো বই। এখন গাইটনের বাইরে আরো কিছু কথা আছে। দেখো ফিজিওলজিতে তোমাদের পার্টিকুলার 3টা জায়গা থাকবে যেখানে গাইটনের বাইরে এক্সট্রা হেল্প লাগবে। সেটা কি? একটা হচ্ছে ব্লাড ফিজিওলজি, একটা হচ্ছে সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। সো এই 3টা জায়গায় গাইটন যথেষ্ট না, এখানে গাইটনের বাইরে আরো কিছু লাগবে। যেমন এক এক করে বলি। তো সবার আগে আসি ব্লাড ফিজিওলজি। ব্লাড ফিজিওলজিতে গাইটন আসলে এনাফ না। গাইটনের কিছু জিনিস এখান থেকে তুমি চাইলে দেখতে পারো, কিন্তু ব্লাড ফিজিওলজি শেখার জন্য আমরা আসলে মাল্টিপল রিসোর্স আমরা আসলে মানে ফলো করতে বলি। যেমন স্যামসাং রাইটস নামে একটা বই আছে, সেটার ব্লাড ফিজিওলজি একটা আলাদা সেগমেন্ট আছে। যদিও স্যামসাং রাইটস বইটা মনে আজকে থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে, বাট ওইটার স্কেলেটনটা ভালো। সো স্যামসাং রাইস বইটা লাগবে। আবার দেখো স্যামসাং রাইস বইটা শুধু যথেষ্ট না, এখানে আমরা এখন এখন যেহেতু মানে ইন্টিগ্রেটেড টিচিং হয়ে গেছে, কারিকুলাম নতুন কারিকুলাম, নতুন কারিকুলামে আমাদের হেমাটোলজি কিছু নলেজ এখানে লাগে। সো এই জন্য আমরা স্টুডেন্টদেরকে এখন আরও একটা বই এখানে সাজেস্ট করি, সেটা হচ্ছে রমাদাস নায়কের হেমাটোলজির একটা বই আছে, এসেনশিয়াল অফ হেমাটোলজি। এখন এসেনশিয়াল অফ হেমাটোলজি অ্যাকচুয়ালি পড়ার সময় হচ্ছে 4th ইয়ার যখন হেমাটোলজি পড়া হয়, কিন্তু এখান থেকে কিছু জিনিস আসলে ব্লাড ফিজিওলজিতে আমাদেরকে শেখা লাগে যেহেতু ইন্টিগ্রেটেড টিচিং। সো এইখানে এই জন্য ক্লিনিক্যাল পার্সের জন্য এই বইটা কিছু জায়গা লাগবে। তাহলে দেখো ব্লাড ফিজিওলজিটা একটু মিক্সড হয়ে গেল, তাই না? এখানে আমি মাল্টিপল রিসোর্সের নাম বললাম, এই জন্যই বলছি যে এখানে তুমি কোনটা পড়বা, কতটুকু পড়বা, এটা তোমার একটা টিচার লাগবে যে তোমাকে আসলে দেখাই দিবে এখান থেকে এইটুকুই লাগবে, এখান থেকে এইটুকু পড়বা। সো এবং ব্লাড ফিজিওলজি খুব ইম্পর্ট্যান্ট। ব্লাড ফিজিওলজি তুমি যদি না বোঝো, হেমাটোলজি কিছুই বুঝবা না। হেমাটোলজি যদি না বুঝো, দেখো আমরা প্রত্যেকটা পেশেন্টে একটা ইনভেস্টিগেশন মিনিমাম করি, সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা কিন্তু হেমাটোলজির একটা ইনভেস্টিগেশন। তো তুমি দেখো প্রত্যেকটা পেশেন্টে মোরলেস আমরা একটা হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন করি। তো তুমি ব্লাড ফিজিওলজি বুঝো না, হেমাটোলজি বুঝো না, তুমি কি ডাক্তারি করবা? কিছুই করতে পারবা না। সো দেখো এগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট সো টু লার্ন। তাহলে দেখো হেমাটোলজি, ব্লাড ফিজিওলজিতে তোমার একটু এক্সট্রা কিছু রিসোর্স লাগবে। এখন তুমি কোনটা কিনবা? দেখো তুমি শুরুতে, আমরা স্যামসাং রাইটসের একটা ছোট্ট ব্লাড ফিজিওলজি সেগমেন্ট পাওয়া যায়, এটা কিনতে বলি সবাইকে। তো এর বাইরে আরও কিছু জিনিস পড়তে হয়। এখন আমরা বলি যে ঠিক আছে তুমি রমাদাস নায়কের পিডিএফটা একটু দেখো, বা তোমাদের লেকচারের যে ক্লাস নোট আছে সেই ক্লাস নোটটাকে ফলো করতে পারো। আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের ক্লাসগুলোকে নোট করতে বলি, বা আমাদের ক্লাসে কিছু পার্টিকুলার সেগমেন্ট আমরা নোট তাদেরকে প্রোভাইড করছি, সেগুলো দেখতে বলি। সো এখানে আসলে একটু মিক্সড। এবার সেই কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, সেখানে কিছু পার্টিকুলার জায়গা আছে যেটা গাইটন থেকেই পড়তে হয়, এবং গাইটন থেকে পড়া খুবই ম্যান্ডেটরি। তুমি যদি কার্ডিওভাস্কুলার ফিজিওলজি না বোঝো, তুমি কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি কিছুই বুঝবা না, তুমি প্যাথোলজিও বুঝবা না, তুমি কার্ডিওলজিও বুঝবা না, তুমি কিছুই বুঝবা না। কার্ডিওভাস্কুলার ফিজিওলজি অবশ্যই ম্যান্ডাটরি। যেমন আমি কার্ডিওলজিতে আমি একটা লম্বা সময় কাজ করছি। কার্ডিওলজি বোঝার পেছনে ফিজিওলজির একটা বড় অবদান আছে। আমি ফিজিওলজিটা খুব ভালো বুঝতে পারি কার্ডিওলজি, সেটা আমাকে খুব হেল্প করে। সো তুমি দেখো যে প্র্যাকটিক্যাল লাইফে এইগুলো খুব ম্যান্ডেটরি। সো গাইটনের কিছু পার্টিকুলার অংশ আছে যেটা খুবই দরকার, কিন্তু শুধুমাত্র গাইটন এখানে যথেষ্ট না। আর একটা বই আছে সিসি চ্যাটার্জি, সিসি চ্যাটার্জির কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা সেগমেন্ট কিনতে পাওয়া যায়। ওই বইটাও লাগবে। ওখানে সিসি চ্যাটার্জিতে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে আলোচনাগুলো আছে সেটাও লাগবে। তাহলে দেখো সিভিএস এ এসে তোমার 2টা বই লাগতেছে, সিসি চ্যাটার্জি লাগতেছে। আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমটা গাইটন থেকে খুব কমই পড়া হয়। নার্ভাস সিস্টেমটা সিসি চ্যাটার্জির নার্ভাস সিস্টেম একটা অংশ আছে, ওইখান থেকে বেশি পড়া হয়। সো ব্যাপারটা হচ্ছে সিভিএস এ তোমার এটা লাগবে। আচ্ছা, নার্ভাস সিস্টেমে একটা কথা বলি, নার্ভাস ফিজিওলজি বোঝার জন্য অ্যানাটমিটাও লাগে, নিউরো অ্যানাটমি। যে নিউরো অ্যানাটমি ভালো পারে সে নিউরো ফিজিওলজিও মোটা দাগে খুব ভালোই বুঝতে পারবে। সো নিউরো ফিজিওলজি বুঝতে গেলে নিউরো অ্যানাটমি খুব ভালো শিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম তোমার সিসি চ্যাটার্জির এই বইটা লাগবে। তাহলে দেখো মোটা দাগে ফিজিওলজির জন্য এটা। এর বাইরে আরো কিছু বই আছে, যেমন একটা হচ্ছে জ্ঞানম। জ্ঞানম বইটা আমরা আসলে যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আছি আমরা একটু বেশি পড়ি। ফার্স্ট ইয়ার লেভেলে কি জ্ঞানম বইটা লাগে না? কিছু পার্টিকুলার জায়গায় লাগে, বিশেষ করে রেসপাইরেটরি ফিজিওলজি, সেখানে সে জ্ঞানমটা একটু লাগবে। আর এর আগে জ্ঞানম বইটা ফার্স্ট ইয়ারে বেশিরভাগ স্টুডেন্টই পড়ে অনেক কিছুই বুঝতে পারবে না। মানে জ্ঞানম বইটা প্রথমে পড়ার জন্য কখনোই ভালো না। তোমার ফিজিওলজি খুব ভালো নলেজ আছে, এখন তুমি জ্ঞানম পড়ো, ওকে। কিন্তু মানে পোস্ট গ্রাজুয়েশন লেভেলের জন্য গাইডন পড়া আসলে খুব মানে সময় সাপেক্ষ।
আননেসেসারি হয়ে যায়। আমরা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জ্ঞানং পড়ি, কিন্তু জ্ঞানং বইটা পড়া আগে গাইডন পড়ে আসতে হবে। গাইডন না পড়ে জাস্ট জ্ঞানংয়ে ঢুকে গেলাম, ইটস নট প্র্যাকটিক্যাল। সো জ্ঞানং বইটা ভালো, আমাদের পড়তে হয়, আমরা সাজেস্টও করি, কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে জ্ঞানং বইটা খুব বেশি পড়ায় না, কিন্তু কিছু পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা জ্ঞানং থেকে লাগে। সো খুব সিলেক্টিভ কিছু টপিক তোমাকে জ্ঞানং থেকে দেখতে হবে। এর বাইরে আরও কিছু বই আসলে আলোচনা আসে, বিশেষ করে কিছু ক্লিনিক্যাল রিসোর্স দেখার জন্য আরও কিছু বই আছে। সো এগুলো আসলে প্লাস মাইনাস। বাট তুমি আসলে কোনটা কিনবা? তুমি অবশ্যই একটা গাইটন কিনবা, সিসি চ্যাটার্জির যে দুইটা সেগমেন্ট বললাম সেটা কিনবা, হ্যাঁ স্যামসাং রাইটসের একটা ব্লাড ফিজিওলজি সেগমেন্ট আছে এটা কিনবা, এটা তুমি কেন। আচ্ছা, এবার আসে অ্যানাটমিতে। অ্যানাটমিতে তুমি কোন বই কিনবা, কোন বই তোমার লাগবে? অ্যানাটমিতে তুমি হচ্ছে দেখো, তোমার এখানে অনেকগুলো সেগমেন্ট বলেছি, দেখো প্রথমে এক এক করে আসি। অ্যানাটমিতে তুমি যখন, মানে সবাই গ্রস অ্যানাটমি দিয়েই শুরু করতে চায়, গ্রস অ্যানাটমি দিয়ে শুরু করতে গিয়ে জায়গায় জায়গায় আটকে যাবা। একটা জায়গায় দেখবা ফ্ল্যাট বোন লেখা, একটা জায়গায় দেখবা লং বোন লেখা, একটা জায়গায় দেখবা সাইনোভিয়াল জয়েন্ট লেখা, একটা জায়গায় দেখবা মেমব্রেনাস জয়েন্ট। তো তুমি এই কথাগুলোর মানে বুঝতে পারবে না যে এখানে লং বোন বলতেছে, ফ্ল্যাট বোন বলতেছে, এটা সিগনিফিকেন্স কি, বা সাইনোভিয়াল জয়েন্ট বলতেছে, মেমব্রেনাস জয়েন্ট বলতেছে, এই কথাগুলোর মানে কি। এগুলোর মানে বুঝতে গেলে তোমাকে জেনারেল অ্যানাটমি আসলে জানতে হবে। সো আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে গ্রস অ্যানাটমি পড়ার আগে জেনারেল অ্যানাটমিটা দেখে নেওয়া উচিত। জেনারেল অ্যানাটমি দেখার পরে তুমি গ্রস অ্যানাটমি পড়ো, তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। এখন এই জেনারেল অ্যানাটমি কোথায় পাবা? জেনারেল অ্যানাটমি শেখার জন্য দুইটা বই সাজেস্ট করা হয়। একটা হচ্ছে একে দত্ত জেনারেল অ্যানাটমি নামে একটা বই আছে, অথবা বিশ্রাম সিংহের একটা জেনারেল অ্যানাটমির বই আছে। দুইটা বই রিকমেন্ড করা হয়, তো দুইটার যে কোনো একটা তুমি পড়তে পারো। আমি পার্সোনালি একে দত্তটাই পড়ছি আমরা। হ্যাঁ, আবার সেখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি নামে একটা বই আছে। এই বইয়ের একদম শুরুতে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা আছে, যেমন আমি এটা পড়তে গিয়ে আমি এটা তখন দেখছিলাম। সো ওইটাও হেল্পফুল, বাট আলাদা করে আসলে জেনারেল অ্যানাটমি আমাদেরকে পড়তেই হয়। সো ওভারঅল তোমার বিশ্রাম সিং বা একে দত্ত, বিশেষ করে একে দত্তটাই আমি প্রিফার করবো। সো এই বইটা আসলে আগে লাগবে, তাহলে তুমি দেখো যে তোমার জেনারেল অ্যানাটমির একটা বই কিনতে হবে। মোস্টলি আমরা একে দত্ত বইটাই বলবো। তারপর সব গ্রস অ্যানাটমি, দেখো গ্রস অ্যানাটমিতে আমাদের আসলে 6টা কার্ডে 6টা সিস্টেম পড়তে হয়। দেখবা যে একটা আছে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, একটা দেখবা সুপ্রেক্স অ্যান্ড ইনফ্লেক্স, হ্যাঁ, তারপর একটা দেখবা তুমি হচ্ছে হেড নেক, ব্রেন আইবল। সো এরকম আসলে আমাদের 6টা কার্ড, মোটা দাগে তিনটা তিনটা বই, 3টা বা 4টা বই থাকে। তো এখন দেখো তুমি কোন বইটা কিনবা। দেখো তোমাদের শুরু হবে কোনটা দিয়ে, তোমার শুরু হবে থোরাক্স দিয়ে। তুমি তাহলে থোরাক্সের সেগমেন্টটা কিনো, হয়তো বা থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন একটা সেগমেন্ট আছে। তোমার তো একবারে সব বই কেনার দরকার নাই, ওয়ান বাই ওয়ান কেনো। বা তুমি বিডি চৌরাশিয়া, তো বিডি চৌরাশিয়া সেট ধরে মানুষ কেনে, সেট ধরে কিনলেই ভালো হয়, তবে আলাদা আলাদাও কেনা যায়। আমি আলাদা আলাদা কিনছি, সেট ধরে আমি আলাদা আলাদাই কিনছি, আমি সেট ধরে কিনি নাই। সো তোমার যেটা দিয়ে শুরু হবে সেটা। আবার অ্যানাটমিতে কথা আছে, তোমার ক্লাসের ব্যাচ টিচার কোন বইটা পড়াবে। তোমার ব্যাচ টিচার যদি বিডি চৌরাশিয়া পড়ায়, তোমাকে চৌরাশিয়াটা তোমার কিনতে হবে। এখন ব্যাচ টিচার মনে করো দত্ত পড়ায়, তুমি চৌরাশিয়া দিয়ে কি করবা? তোমার তো স্যার তো ওই বইটা পড়াচ্ছে না। সো এটা আসলে তোমার টিচার কোন বই পড়াচ্ছে তার উপরও অনেক কিছু নির্ভরশীল। সো এই জন্য বই আগেই কেনার ব্যাপারটা আমি এনকারেজ করি না। আমি বলি যে আগে দেখো অ্যানাটমিতে তোমার টিচার কোন বই তোমাকে পড়তে বলতেছে। তোমার টিচার যেটা পড়তে বলবে তুমি সেটা পড়বে। তবে এখানে একটা জিনিস বলি, তোমার টিচার বিডি চৌরাশিয়া পড়াক বা দত্ত পড়াক, যেটাই পড়াক, আলটিমেটলি তোমাকে দত্ত বইটা পড়তে হবে। দত্ত বইটা পড়ার কোনো বিকল্প নাই। অ্যানাটমিতে তুমি যদি বাংলাদেশে একটা ভালো নলেজ গেইন করতে চাও, যদি পরীক্ষা দিয়ে আসতে চাও, টিচারদেরকে ফেস করতে চাও, হ্যাঁ, খুব কনফিডেন্সের সাথে, দত্ত বইয়ের কোনো বিকল্প নাই। সো দত্ত ইজ দ্য বেস্ট অ্যানাটমির বুক। এখন 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 আরও অনেক বইয়ের নাম আছে, তুমি গ্রেজ অ্যানাটমির নাম শুনবা, হ্যাঁ, আরও অনেক অ্যানাটমির বই আছে। সত্যি কথা হচ্ছে বাংলাদেশে দুইটা বই পড়ানো হয়, দত্ত অ্যান্ড বিডি চৌরাশিয়া। এবং বিডি চৌরাশিয়াটা অনেকটা কাইন্ড অফ, সত্যি কথা বলতে, অ্যানাটমির একটা সামারাইজড ভার্সন। এখন বিশ্রাম সিং নামে আর একটা বই আছে। এখন দেখো বিশ্রাম সিং বইগুলা পড়তে সহজ, এটা খুবই সত্য। বিশ্রাম সিং এর ফিগারগুলো দেখতে একটু সহজ হয়, দত্ত বইটা পড়তে একটু কষ্ট আছে। কিন্তু দেখো দত্ত বইটা পড়ার আমি যেটা পার্সোনালি আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে তুমি আগে নিটার বইটা খুলবা। নিটার নামে একটা মানে ছবির বই আছে, নিটার বইটা খুলে তোমাকে দেখে দেখে মিলাই মিলাই তুমি যদি পড়ো, তোমার জন্য তখন ইজিয়ার হবে। দত্ত বইটা পড়া খুব কঠিন, কারণ হচ্ছে মানে দত্ত বইয়ের প্রেজেন্টেশন খুব বাজে, দত্ত বইয়ের ছবি খুব বাজে, কি হচ্ছে মানে বোঝা খুব টাফ। সো অ্যানাটমিতে ডেফিনেটলি ইউ নিড এ টিচার, মানে উইদাউট অ্যানি টিচার অ্যানাটমি পড়ে খুব ভালোভাবে শিখছো, এটা ভেরি আনলাইকলি। সো এখানে অবশ্যই তোমার একটা ভালো টিচার লাগবে যে তোমাকে খুব ভালো করে পড়ায় দিবে। তো কিন্তু বই আসলে যে দত্ত বইটা কেনা লাগে,
আর দত্ত নাহলে বিডি চৌরাশা। ভিশ্রাম সিং এর ব্যাপারটা কি, ভিশ্রাম সিং এর কিছু জিনিস আসলে পড়তে সহজ, কিন্তু ভিশ্রাম সিং এর অনেক ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো অ্যানাটোমিস্ট স্যাররা অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তো তুমি দেখো যে ভিশ্রাম সিং থেকে অ্যান্সার দিচ্ছ, কিছু অ্যান্সার স্যার নেবে, কিছু অ্যান্সার স্যার বলবে এটা তুমি কোথায় পেয়েছো। সো ব্যাপারটা এটা একটা ঝামেলা আছে, কিন্তু ভিশাব সিং বইটা খুব সহজ। আমি নিজেও ভিশাব সিং বইটা পড়ছি, খুবই সহজ একটা বই, পড়া খুব সহজ। তো এটা হতে পারে যে তুমি পড়তে কষ্ট হচ্ছে, তুমি হয়তো ভিশাব সিং বইটা দেখলা, কিন্তু আলটিমেটলি তোমাকে দত্তে আসতে হবে, এটা হচ্ছে তোমার বাস্তবতা। কিন্তু আমি সবসময় বলি অ্যানাটমি একা একা পড়া খুবই টাফ, ইউ নিড আ মেন্টর, ইউ নিড এ টিচার, ইউ নিড ভিজুয়ালাইজেশন। সো ভিজুয়ালাইজেশনের জন্য নিটার নামে একটা বই পাওয়া যায়, নিটারের বইটা আমরা দেখি, বা অ্যানাটমি 3D মডেল এখন পাওয়া যায়, সেই 3D মডেলগুলো তুমি দেখতে পারো। কমপ্লিট অ্যানাটমি নামে একটা সফটওয়্যার আছে অ্যাপল থেকে, মানে অ্যাপলের আইপ্যাড থাকলে তুমি দেখতে পারবা। সো এরকম 3D মডেলগুলো তুমি যদি দেখতে পারো, বা এটা মানে পিসিতেও মনে হয় দেখা যায়, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট কমপ্লিট অ্যানাটমি নামে একটা অ্যাপ আছে। সো তুমি তাহলে দেখো যে এইগুলাকে তুমি যদি ইউজ করো তোমার জন্য ইজি হয়ে যাবে। বা নিটার বইটা দেখো, এত কিছু ঘাটাঘাটি দরকার নেই, নিটার বইটা মানে দেখানোই হয়েছে অ্যানাটমি বোঝানোর জন্য। সো ঠিক আছে, তোমার তোমার মানে আইপ্যাড কিনা এসব কিছু দরকার নেই, তুমি নিটার বইটা দেখো, স্টিল ইট উইল বি সাফিসিয়েন্ট এনাফ ইনশাআল্লাহ। আচ্ছা, এরবারে দেখো গ্রেজ অ্যানাটমির নাম শুনবা, গ্রেজ অ্যানাটমি খুবই সুন্দর বই, কিন্তু এই গ্রেজ অ্যানাটমি পড়ে বাংলাদেশে কোনো পরীক্ষায় পাশ করে আসতে পারবে না, এটা কেনার কোনো দরকার নেই। একদিন দেখতে চাও কলেজ লাইব্রেরির দিকে বইটা খুলে দেখে আসবা, বইটা দেখতে খুব সুন্দর আছে, ছবি টবি খুব সুন্দর। তো এই বই পড়ে পাশ করে আসা সম্ভব না, কোনো দরকার নাই। তাহলে দেখো অ্যানাটমিতে তোমার গ্রস অ্যানাটমির কথা বললাম, এবার দেখো তোমার আরও কিছু জিনিস তোমাকে পড়তে হবে, যেমন হিস্টোলজি, যেমন এমব্রায়োলজি। হ্যাঁ, তাহলে দেখো হিস্টোলজি কোথা থেকে পড়বা, এমব্রায়োলজি কোথা থেকে পড়বা। দেখো হিস্টোলজি তুমি একটা নাম শোনা, জ্যাংকুয়েরা। এখন দেখো জ্যাংকুয়েরা বইটা তোমরা পড়বা না, এটা হওয়ার প্রবাবিলিটি 99.99%। হ্যাঁ, পড়ার সম্ভাবনা 0.01%। তো যেটা তুমি আসলেই পড়বা না বা পড়ার সম্ভাবনা এত কম, তুমি আগেই বইটা কিনে জাস্ট সাজায় রাখার তো কোনো দরকার নেই। সাধারণত স্টুডেন্টরা মানে যেটা আসলে পড়তে পারে সেটা হচ্ছে সেলিম রেজার একটা বই আছে, সেলিম রেজার এমব্রায়োলজি, সেলিম রেজার অস্টিওলজি, সেলিম রেজার হিস্টোলজি। এই বইগুলা ভেরি ইজি বুক, পড়া খুব সহজ, এবং আমি রিকমেন্ড করি, মানে এগুলোকে আসলে গাইড বললে ভুল হবে, এটা আসলে গাইড বলা ঠিক হবে না। এক্সেলেন্ট প্রেজেন্টেশন, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো সেলিম রেজা তুমি কিনতে পারো, এমব্রায়োলজিতেও আমি বলবো সেলিম রেজা পড়ো, তারপরে হিস্টোলজিতেও বলবো সেলিম রেজা পড়ো। অস্টিওলজির সেলিম রেজা আমি পার্সোনালি কিনি নাই, আমার অনেক ফ্রেন্ড পড়তো, পড়াটা সহজ হয়ে যায়। আমি দত্ত থেকেই বসে বসে বস পড়তাম, আমি দত্ত থেকে আমার বুঝতে সুবিধা হতো। তো সেলিম রেজা অনেকে পড়ে, তাহলে দেখো এইটা পড়তে পারে। এখন বই কিন্তু আসলে এমব্রায়োলজিতে ল্যাংম্যান, ল্যাংম্যান বইটা উইদাউট টিচার বোঝা অলমোস্ট ইম্পসিবল, ইউ নিড এ টিচার মাস্ট। এখন তুমি যদি ল্যাংম্যান পড়তে পারো তাহলে তো খুবই ভালো। তুমি ল্যাংম্যান পড়তে পারবা না বা পড়তে পারতেছো না, সেখানে তুমি সেলিম রেজা দেখতে পারো, অথবা তুমি ল্যাংম্যানও পড়ছো সেলিম রেজাও পড়ছো, সেলিম রেজা পড়লে এক্সাম তোমার কোনো মানে টেনশন হবে না ইনশাল্লাহ, এবং তুমি খুব ভালোই অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, শিখতেও পারবা। সো এখন দেখো তুমি এখানে কোন বই কিনবা। এখন দেখো ল্যাংম্যানটা তুমি যদি পড়তে পারো ডেফিনেটলি ভালো। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এমব্রায়োলজি পড়ে আমি কি করব। তুমি যদি গাইনিতে যাও, তুমি যদি ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করো, হ্যাঁ তোমার এমব্রায়োলজি অবশ্যই তোমাকে লাগবে। এমব্রায়োলজিতে কিন্তু মানে ইমার্জিং, কারণ হচ্ছে গাইনিতে এমব্রায়োলজি লাগে, নিওন্যাটোলজিতে এমব্রায়োলজি লাগে, ইনফার্টিলিটিতে এমব্রায়োলজি লাগে। সো এমব্রায়োলজি ভেরি ইম্পর্ট্যান্ট। সো দেখো তুমি যদি এইগুলোতে ক্যারিয়ার করতে চাও, এমব্রায়োলজি না বুঝলে তো হবে না, সেলিম রেজা তখন যথেষ্ট হবে না, তখন তোমার ল্যাংম্যানের নলেজ অবশ্যই লাগবে। এখন তুমি তো জানো না তুমি কোথায় যাবা, তাহলে ল্যাংম্যানটা পড়া উচিত। ল্যাংম্যান তাহলে কোত্থেকে মানে কিভাবে পড়বা, ল্যাংম্যান টিচার ছাড়া পড়া সম্ভব না, তাহলে ইউ নিড এ টিচার ফার্স্ট। আর এমনি ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো, ফর এক্সাম সেলিম রেজা ইজ ভেরি গুড এনাফ, সেলিম রেজা পড়ে এক্সাম খুব সুন্দর মতো দিয়ে আসা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে এইগুলা গেল। আর হচ্ছে হিস্টোলজিতে জ্যাংকোয়েরা খুব অল্প সংখ্যক স্টুডেন্টই পড়ে, এটা তুমি কলেজ লাইব্রেরি থেকে বইটা দেখে পড়লা, বা পিডিএফ ফলো করলা, ইউ ক্যান ডু ইট। বাট কিনলে সেলিম রেজাটাই আমি আসলে সাজেস্ট করবো। তাহলে এইটা একটা গেল। আর আর জ্যাংকোয়েরা যদি যে তুমি যদি পড়তে পারো দ্যাটস ডিফারেন্ট থিং। তাহলে হিস্টোলজি বললাম, এমব্রায়োলজি বললাম, জেনারেল অ্যানাটমি বললাম, গ্রস অ্যানাটমি বললাম। এর বাইরে সারফেস মার্কিং, সারফেস মার্কিং আসলে বিডি চৌরাশিয়াতেও আলোচনা আছে, দত্ততেও সারফেস মার্কিং এর কিছু কথা লেখা আছে, আমি ওটা পড়েই পাশ করে আসছি। এখন সারফেস মার্কিং এর আরো কিছু আলাদা বই পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আমি ওগুলো সাজেস্ট করি না, আমার লাগেও নাই আসলে। তারপরে আসি যে তোমার রেডিওলজি, এইগুলো আসলে আহ, এইগুলো আসলে খুব কঠিন কিছু না, হ্যাঁ তুমি অনলাইন থেকে আসলে দেখে নিতে পারো, ইটস নট ভেরি মানে মানে হার্ড থিং। তো এই হচ্ছে বেসিক কথা। বাট অ্যানাটমিতে একটা কথা সবসময় বলবো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ইউ নিড এ টিচার, ইউ নিড এ মেন্টর, ইউ নিড এ
পার্সন যে তোমাকে শেখাই দেবে, এটা আসলে একা একা পড়াটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, খুব হাইলি ইন্টেলেকচুয়াল, খুবই ভালো মেধাবী স্টুডেন্ট হলে ডিফারেন্ট কথা, বাট 99% স্টুডেন্টের ক্ষেত্রে ইউনিটেড টিচার, ইউনিটেড মেন্টর, একা একা পড়া আসলে খুব টাফ। আচ্ছা, এবার আসে ইন্টিগ্রেটেড কারিকুলাম নিয়ে। তোমাদের ইন্টিগ্রেটেড কারিকুলামে তোমাদের ক্লিনিক্যাল অনেক কিছু লাগবে। এই জিনিস কোনোভাবেই শুধু বই পড়ে শেখা সম্ভব না তোমাদের পক্ষে। কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড কারিকুলামে তোমাদের যে প্রশ্নগুলো আমরা আসতে দেখছি বা যে ধরনের সিনারিওগুলো থেকে কোশ্চেন আসে, এটা আসলে তোমাদের ওই মেডিসিন সার্জারি নলেজ লাগবে, প্যাথোলজির নলেজ লাগবে। উইদাউট ইট এটা আসলে পারা সম্ভব না। সো এটা আসলে তুমি কীভাবে শিখবা? এখানে আসলে মানে টিচারের কোনো বিকল্প নাই। তোমাদেরকে আইদার তোমাদের মানে কলেজের টিচার তোমাকে পড়াবে, সেখান থেকে তোমাকে শিখতে হবে, আহ, অথবা ইউটিউবের ভিডিও থেকে শিখতে হবে, বা যারা তোমাদের ক্লাস করায় তাদের থেকে শিখতে হবে। এটা আসলে এটা কোনো মানে ইয়েই নাই, এর কোনো বিকল্প নেই। বিকজ এটা তুমি একটা বই পড়ে শিখবা, ইটস নট ইটস মানে ওইটা শিখতে, এটা আসলে একা একা পড়ে ফার্স্ট ইয়ারে বোঝা কোনোভাবে সম্ভব না। তুমি এটা তখনই পারবা যখন এটা তোমাকে কেউ শিখাই দিবে। কারণ এটা শিখতে গেলে ওই তোমার পুরো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারের নলেজই লাগবে। সো এটা তো আসলে প্র্যাকটিক্যাল না, তুমি মানে এত কিছু একবারে পড়েই করে আসবা। সো ইউ মাস্ট নিড এ টিচার। তাহলে ইন্টিগ্রেটেড কারিকুলামে তোমাদের যে ক্লিনিক্যাল যে কোশ্চেনগুলো আসবে, এখানে আসলে তোমাদের টিচার লাগবে। বাট এখানে আমি তোমাদেরকে কিছু রিসোর্সের নাম বলতে পারি যেটা তোমাদের জন্য টু সাম এক্সটেন্ট হেল্পফুল হতে পারে। সেটা হচ্ছে স্নেল ক্লিনিক্যাল অ্যানাটমি। স্নেল ক্লিনিক্যাল অ্যানাটমি বইটা ভালো, ক্লিনিক্যাল ইয়েগুলো দেখার জন্য দেখতে পারো। ম্যান্ডেটরি বলছি না, বাট চাইলে দেখতে পারো, অনেকের হেল্পফুল হইতে পারে। এবং আমি স্নেল ক্লিনিক্যাল অ্যানাটমি বইটা পড়ছি, আমার খুবই ভালো লাগছে, আমি অনেককেই সাজেস্ট করি। সো এটা চাইলে দেখতে পারো। আর ফিজিওলজিতে বিশেষ করে আমি প্রত্যেকবার দেখলাম যে আগে জাস্ট ইসিজি বেসিকটা আমরা পড়াইছি, বাট আমি দেখলাম যে লাস্ট 2 বছরে ইসিজি থেকে লিটারেলি ইসিজি দেখা ডায়াগনোসিস চাচ্ছে। তো তাহলে ইসিজিটা এখন মানে আসলে লাগতেছে। তাহলে এইটা আসলে সিভিএস ফিজিওলজিতে গিয়ে আমরা এতদিন শুধু বেসিক প্রিন্সিপাল অফ ইসিজিটা আসলে মানে স্টুডেন্টদেরকে আসলে প্রোভাইড করতাম বা অ্যাডভাইস করতাম। কিন্তু লাস্ট 2 বছর ধরে তো আমরা আসলে প্রশ্ন দেখলাম, আমরা দেখলাম আসলে পরীক্ষায় ইসিজির অনেক কিছুই প্রশ্ন চলে আসে। তো তোমাদেরকে আলাদা ইসিজিটা শিখতে হবে, যেটা আমি এতদিন ফাইনাল ইয়ার পর্যন্তই বলতাম, কিন্তু তোমাদেরকে ইসিজি শিখতে হবে। তাহলে দেখো ইন্টিগ্রেটেড টিচিংয়ে তোমাদের যে কারিকুলাম, এখানে তোমাদের থেকে বেশ কিছু জিনিস তোমাদের কাছে তারা চায়, যেটা আসলে তোমাদের টিচার ছাড়া কোনোভাবে শেখা সম্ভব না। এটা তুমি একটা বই পড়ে শিখে যাবা, ইটস ইটস ভেরি আনলাইকলি। সো এইগুলাতে আসলে তোমাদের টিচারের কাছে তোমাদের মানে কি বলবো, ডিপেন্ডেন্সি আসলে এখানে কমপ্লিট ডিপেন্ডেন্সি এখানে আসলে থাকবে। এখানে আসলে এটার কোনো সলিউশন আমার জানা নাই যে তুমি একা একা এটা পড়ে শিখবা। এটা আসলে ইটস অলমোস্ট ইম্পসিবল। কারণ তুমি ক্লিনিক্যাল এক্সপোজারই নেই, তুমি ক্লিনিক্যাল জিনিস কীভাবে বুঝবা? তুমি মেডিসিনই জানো না, প্যাথোলজি জানো না। তো এখানে আসলে তোমাকে টিচার তোমাকে শিখাই দিবে, সেখান থেকে তোমাকে অ্যান্সার করে দিয়ে আসতে হবে, এটাই আসলে হবে। সো এই জায়গায় তোমার টিচারের প্রতি তোমার ডিপেন্ডেন্সি বাড়বে। তবে কিছু এক্সট্রা জিনিস বলা যায়, যেমন তোমাদের গাইডনের বইয়ের শেষে তুমি দেখবা যে অনেক ক্লিনিক্যাল আলোচনা কিছু জায়গায় থাকে, ওই ক্লিনিক্যাল টপিকগুলো তুমি চাইলে একটু দেখতে পারো। বাট অন টপ অফ ইট তোমাদের আসলে ক্লিনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের আসলে স্যারদের ক্লাস ভালো করে আসলে তোমাদের ফলো করা উচিত। বায়োকেমিস্ট্রিতে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবিসি থেকে অনেক কিছুই চলে আসে অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। সো এটা অনেক কিছুই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আরও কিছু এক্সট্রা কথা নিয়ে। তোমাদের অনেকেই পোস্ট গ্রাজুয়েশন করতে চাও বা অনেকেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পিটেবল হতে চাও, তাদের জন্য পরামর্শ। তোমরা যেটা করতে পারো যে তোমাদের ইউএসএমইডি লেভেলে যে কোশ্চেনগুলো আসে বা যে প্র্যাকটিস বুকগুলো আছে, বা এমআরসিপি লেভেলে যে প্র্যাকটিস বুকগুলো আছে, এগুলাকে তোমরা চাইলে একটু ফলো করতে পারো যদি তুমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে কম্পিটেবল করতে চাও। যেমন ইউএসএমইডি কোশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায়, ইউ ওয়ার্ল্ডের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তুমি কোশ্চেন ব্যাংক কিনলা, ওখান থেকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কোশ্চেনগুলো সলভ করলা। তুমি ওই কোশ্চেনগুলো সলভ করতে গেলে তুমি নিজেই বুঝবা যে বাইরের দেশে ওরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নলেজ ওরা কীভাবে অ্যাপ্লাই করে বা ওইটাকে কীভাবে ওরা জাজ করে। সো ওই কোশ্চেনগুলো সলভ করলে এটা তোমার বাংলাদেশে খুব একটা হেল্পফুল হবে আমি সেটা বলছি না, কিন্তু তোমার নিজের স্কিল বাড়বে ডেফিনেটলি। তারপর যেমন মনে করো যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে এমআরসিপিতে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, এভারেজ 9টা প্রশ্ন আসে। ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স সেগমেন্টের মধ্যে আসে। তো তুমি যদি ক্লিনিক্যাল সায়েন্সের এই পিডিএফগুলা কোশ্চেনগুলো কালেক্ট করতে পারো, সেগুলো একটু সলভ করলা, দেখলা এখানে কি কোশ্চেনগুলো আছে, কিভাবে প্রশ্নগুলো আসে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে এগুলো কিভাবে পড়া উচিত। কারণ বাইরের দেশে ও বাইরের দেশের মেডিকেল স্টুডেন্টরা কিভাবে পড়ে, ওরা কিভাবে
মানে অ্যানাটমিটাকে শেখে, কিভাবে ওরা এই নলেজটাকে অ্যাপ্লাই করে, সেটা তোমার একটা ওরিয়েন্টেশন হলো। তোমরা যদি মানে এটা সবার জন্য ম্যান্ডেটরি বলছি না, বাট রিকমেন্ডেড, যে বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল লেভেলের সাথে কম্পিটেবল থাকতে চাও বা সামনের দিনে এই এক্সামগুলার হয়তো বা দিতে চাও, তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে। এর বাইরে অনেকে ফার্স্ট এড বইটা কিনে পড়ে, অনেকেই পড়ে, পড়তে চাইলে পড়তে পারো। আহ, মানে এগুলো হচ্ছে শেখার জন্য, ওকে, নট ব্যাড, অক্সিলারি মানে রিসোর্স এগুলো হইতে পারে। বাট এগুলো তুমি কি এখনই যে কিনবা, না, এগুলো তুমি এক্সপ্লোর করে 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 তুমি এগুলোকে আসো। তাহলে এইটা গেলো। তাহলে তুমি কি কি বই কিনবা একটা সুন্দর আইডিয়া তোমাকে দিলাম। এখন সব বই কি একদিনে কিনতে হবে উঠছে না, বইগুলো আস্তে ধীরে কিনো। আর মানে স্টুডেন্টরা বই কিনতে গিয়ে ভুল যেটা করে, ওই নীল খেতে বা বিভিন্ন মানে বইয়ের দোকানে যায়, গলায় হচ্ছে অ্যাপ্রন ঝুলায় যাও বা অ্যাপ্রন পরে যাও। ভাই, অ্যাপ্রন পরে রাস্তাঘাটে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার অ্যাপ্রনটা কলেজে, তোমার মানে একটা ড্রেস কোড, তুমি কলেজে অ্যাপ্রন পরো, ঠিক আছে, কলেজ থেকে বের হয়ে অ্যাপ্রনটা ব্যাগের মধ্যে ঢুকাই ফেলবা। তুমি যে অ্যাপ্রন পরে রেস্টুরেন্টে খাইতে যাও, অ্যাপ্রন পরে বই কিনতে যাও, দেখে বোঝা যায় এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ, এটা নিয়ে সবাই হাসাহাসি করে, মেডিকেল স্টুডেন্টরাও হাসাহাসি করে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই দেখবা তোমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে, কেন তুমি অ্যাপ্রন পরে বই কিনতে গেছো। এটা আসলে মানে খুবই মানে কি বলবো, একটা বোকামি কাজ এবং মানে হাস্যকর কাজ। তো তুমি মানে অ্যাপ্রন পরে বইয়ের দোকানে গেছো, দোকানদার বুঝবে তুমি ফার্স্ট ইয়ার এবং দোকানদার তোমাকে মানে মুরগি বানায় দিবে। তো নিজ থেকে যেচে পড়ে মুরগি হওয়ার দরকার নেই। তোমরা যদি কোনো বই কিনতে চাও, অবশ্যই বিশ্বাসযোগ্য ট্রাস্টওয়ার্দি পার্সনের সাথে গিয়ে বই কিনবা, যে এই ব্যাপারে ধারণা রাখে। কারণ এটা খুবই কমন প্র্যাকটিস বাংলাদেশে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা অনেক বেশি টাকা দিয়ে কম দামের বই কিনে নিয়ে আসে। একটা বইয়ের দাম 2000, সে 4000 টাকা দিয়ে কিনছে, এবং এমন অনেক বই তারা কিনে নিয়ে আসে যে বই তার দরকারই নেই। যেমন একটা বই আছে মেডিকেল ডিকশনারি, কোনো দরকারই নেই। এখন ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, তুমি মেডিকেল ডিকশনারি কি করবা? তুমি ফোনে সার্চ দিলেই চলে আসবে। তাহলে তোমার তো দরকার নাই তো ডিকশনারি কেনার। এমন অনেক বই তারা কেনে যেগুলা কোনো দিনই পড়বা না। হ্যাঁ, তো দরকার নাই তো। যেমন আচ্ছা আচ্ছা, সিএল ঘাই নামে একটা বই আছে ফিজিওলজির প্র্যাকটিক্যালের জন্য। তারপরে সেলিম রেজার একটা বই আছে বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জন্য। এখন আমি কিনছিলাম, আমি ওই বইগুলো আসলে আমি পড়িই নাই। আমি প্র্যাকটিক্যালের জন্য আমাদের কলেজের সিনিয়রদের লেকচার নোট ছিল, ওই নোটগুলো পড়ে পড়ে আমি পরীক্ষা দিয়ে আসছি, আমার হয়ে গেছে। সো ব্যাপার হচ্ছে যে লাগবে নাকি লাগবে না এটা পরে তুমি ডিসাইড করতে পারবা। সো মানে জাস্ট স্টুডেন্টরা যেটা করে যে একবারে যে সব বই কিনে নিয়ে আসে এবং বেশি টাকা দিয়ে বই কিনে নিয়ে আসে, দরকার নাই। আস্তে ধীরে কিনো, তাড়াহুড়ার কিছু নাই, ওভার এক্সাইটমেন্টের কিছু নাই, আর অ্যাপ্রন পরে রাস্তায় ফ্লেক্স নেওয়ারও কিছু নাই। হ্যাঁ, সো এটা একটা ভুল ধারণা যে আমি ফ্লেক্স নিতেছি। সো এগুলোর কোনো দরকার নেই, জাস্ট বি কাম, সোবার হও, সোবার মানে সোবার বিহেভ করো। তাহলে কিভাবে পড়বো, কিভাবে কি বই কিনবো, একটা ভালো আইডিয়া দিলাম। তাও এক্সট্রা বলি, আমাদের মেডিসার ওয়েবসাইটে অ্যানাটমি স্টাডি গাইডলাইন, ফিজিওলজি স্টাডি গাইডলাইন, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি স্টাডি গাইডলাইন, 3টা গাইডলাইনে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল সেগমেন্ট থেকে এই গাইডলাইনগুলো একটু পড়ে ফেলা। আমি হচ্ছে এগুলা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো এগুলো চেক করতে পারো, অনেক ক্লিয়ার কাট আইডিয়া পাবা। ইউটিউবে অনেক রিসোর্স আছে, এগুলাকে ইউজ করা শেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা লম্বা জার্নি, মেডিকেলের জার্নিটা লম্বা জার্নি। তুমি আজকে যা শিখবা এটার কোনো না কোনো অ্যাপ্লিকেশন আসলে আছে। হ্যাঁ, তাহলে তুমি ফাঁকিবাজি করলে পরে গিয়ে তুমি নিজেই বিপদে পড়বা। লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো, তুমি যদি ফাঁকিবাজি করে খারাপ স্টুডেন্ট হও বা খারাপ ক্লিনিশিয়ান হও, আমাদের কারোর কোনো কোনো ক্ষতি নেই। মানে আমার মানে আমি যে তোমাদেরকে এত কিছু বলছি, আমার কোনো লসই নেই। কারণ হচ্ছে তুমি খারাপ স্টুডেন্ট হলে, তুমি খারাপ ডাক্তার হলে, তুমি কখনোই আমাকে চ্যালেঞ্জ দিতে পারবে না প্রফেশনাল লাইফে এসে। সো আমার কোনো লস নাই, কিন্তু লসটা তোমার নিজের। তুমি যদি ফাঁকিবাজি করে পড়ালেখা করো, বা তুমি যদি নিজেকে ডাউনগ্রেড করে ফেলো, বা তুমি মানে হীরার টুকরা ছিলা কয়লা হয়ে গেছো, আমার কোনো ক্ষতি নাই, ক্ষতিটা তোমার। তাহলে দেখো, ভালো করে পড়ালেখা তুমি যদি করো, এতে আমার কোনো বেনিফিট নাই, অ্যাকচুয়ালি বেনিফিট আসলে তোমার। তাহলে এই কথাগুলো যা বললাম, এটাকে এভাবে দেখো যে আসলে লাইফটা তোমার, তোমার লাইফের কনসিকুয়েন্স তোমাকেই বিয়ার করতে হবে। তাহলে নিজের লাইফের কনসিকুয়েন্স বিয়ার করার মতো অনেস্টি আসলে ডেভেলপ করো। অনেস্ট হও এবং রেসপন্সিবল হও, তোমার কাজের রেসপন্সিবিলিটি তুমি নিতে শেখো। আমি স্টুডেন্টের মধ্যে আমি লাস্ট 2 বছর আমি যেটা দেখছি, প্রচুর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ডিফল্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সে হচ্ছে জুনিয়রদের সাথে ক্লাস করার কথা চিন্তা করতেছে। সো এই যে ড্রপ আউটের যে কালচার গড়ে উঠছে, এটা আজকে থেকে 10 বছর আগে আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট ইয়ার শুরু করছি, এভাবে আমি দেখি নাই যে
মানুষজন ইচ্ছা করে ড্রপ আউট করতেছে, বা এভাবে এটা এটা এরকম মহামারীর মতো ছিল না, একদমই ছিল না আমি সেটা বলবো না, ছিল, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে এটা একটা নতুন মহামারী হয়ে গেছে। সো দিস ইজ এ ভেরি ব্যাড সাইন। মানে তুমি চিন্তা করো, তুমি মেডিকেলে আসো, তোমার লাইফের এত তোমার স্বপ্ন ছিল, তোমার ফ্যামিলির স্বপ্ন ছিল, তুমি জাস্ট তুমি নিজেকে ধ্বংসের মুখে মানে ছেড়ে দিচ্ছ। সো এটা তোমার লস। সো এরকম হয়েও না, তোমরা সিনসিয়ারিটি বজায় রাখো, কনসিস্টেন্সি ধরে রাখো, আর ব্যালেন্স করা শিখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর পড়তে গিয়ে ডিফিকাল্টিস ফেস করতেছো, গেট আ সলিউশন। এখন তো সলিউশনের কোনো অভাব নাই, ফ্রি সলিউশন আছে, পেইড ক্লাস আছে, যেভাবে হোক। আমি মানে আমার কোর্সের প্রচারণা করতেছি বলে বলতেছি, ইটস নট লাইক দ্যাট। আমি তোমাদেরকে জাস্ট আই এম শোয়িং ইউ দ্য পাথ। তুমি ডিফিকাল্টিস ফেস করতেছো, গেট হেল্প। কিন্তু তুমি হেল্পও নিলা না, মানে সব কিছুকে, রিয়েলিটিকে ইগনোর করতেছো, তোমার গেইন কি হবে? তোমার কোনো গেইন নেই, তুমি জাস্ট মানে হারায় যাবে আসলে। এবং অনেক স্টুডেন্ট এভাবে হারায় যাচ্ছে, এটা ভেরি আনফরচুনেট, দেখে খারাপ লাগে। সো এই হচ্ছে মেইন কথা। এখন আমি কিছু কমেন্ট দেখবো, কমেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে আমি সেগুলো অ্যান্সার দিয়ে দিব। ম্যাট এক্সাম পাবলিক মেডিকেলে পড়ার এলিজিবল বাছাই করা হয়, সেখানে মুখস্থ নির্ভর। আহ, মুখস্থ নির্ভর পরীক্ষা ঠিক আছে, কিন্তু মেডিকেলের পড়ালেখা তো আর অ্যাডমিশন না। সো তোমাকে রিয়েলিটি বুঝতে হবে, মেডিকেলের জিনিস ধরে তোমাকে আগাইতে হবে। বলছে ওয়ান্স ইউ হ্যাভ রিড দ্য এন্টায়ার বুক ইউ উইল হ্যাভ এনাফ টাইম টু অ্যাবজর্ব ইম্পর্টেন্ট পার্ট বিফোর ইচ এক্সাম। আমি সত্যি কথা, আমি এক্সামের আগে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিই না। যেমন আমি সাপোজ এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিলাম, বা আমার যে এমআরসিপি পরীক্ষা দিলাম, বা আমার যে প্রফ এক্সামগুলো দিছি, আমি পরীক্ষার আগে সারা রাত পাগলের মতো বসে বসে পড়ে পরীক্ষা দিছি, নট লাইক দ্যাট। আমি ওই সারা বছর ধরে যা পড়ছি টুকটুক করে পড়ছি, পড়া মাঝে মাঝে রিভিশন দিছি, ওটা দিয়েই পরীক্ষা দিয়ে আসছি। ইভেন আমার টার্ম এক্সামও, আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম, লাইক ফোর্থ ইয়ারে বা ফিফথ ইয়ারে যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের পরীক্ষা, আমি ওই 10 পেজ 15 পেজ 20 পেজ পড়ছি, ওটা পড়ে পুরো পরীক্ষা দিয়ে আসছি। মানে বাকিটুকু পড়াই হয় নাই, ওই আগের পড়া দিয়ে মানে ইয়ে করেছি। যে সারা বছর ধরে আমি পড়ি, রেগুলার রিভিশন দিই, পরীক্ষার আগে স্পেসিফিকভাবে আবার পুরাটা পড়তেছি, এটা আসলে অলমোস্ট ইমপ্র্যাকটিক্যাল। আর আমার ওই নেচারটাও নাই। মানে আমি যে আমার এমআরসিবি পরীক্ষাগুলো দিছি, বা ম্যাক্সিমাম রেসিডুয়াল নলেজ দিয়ে পরীক্ষা দিয়ে আসি। So আমি আমি যেটা করি, আমি রেগুলার পড়ি, রেগুলার রিভিশন দিই, সেইটা দিয়ে মানে পরীক্ষার আগে আলাদা করে আমি আসলে পড়ি না। আমি তোমাকে বলতেছি না তুমি আমার মতো হও, কিন্তু আমার মূল কথা হচ্ছে যে পরীক্ষার আগে তুমি সব পড়া আবার রিভিশন দিবা, এটা সবসময় সম্ভব হবে ব্যাপারটা এরকম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, পড়া মাথায় অ্যাবজর্ব করার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। আমি একটা জিনিস এমনভাবে পড়ি যেন আমি বুঝতে পারি। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড ইট, এটা মনে রাখা খুব ইজি হয়ে যায়, মেইন পার্ট ইয়ে করা ইজি হয়ে যায়। আর যেটা বললাম যে ইউ অল নিড সাম গাইডলাইন অর সাম মেন্টরস, এটাও আসলে ম্যান্ডেটরি। এখন একদম বলছো যে কি যে গাইড দরকার ডিউ টু ল্যাক অফ টাইম। এখন দেখো, আমি গাইড পড়ে অ্যাটেম্প দিই নাই, আমি টেক্সট বই পড়ে অ্যাটেম্প দিছি। আমার ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আমি টেক্সট বই পড়ে পড়ে অ্যাটেম্প দিছি, কি হয়েছে? কিছুই হয় নাই। মানে ইটস এ হ্যাবিট অ্যাকচুয়ালি, এটা খুব কঠিন কোনো ব্যাপার না, মানে তোমার মেন্টালিটি থাকতে হবে। আর যদি গাইড দেখাই লাগে, তুমি গাইডের কোশ্চেনগুলো দেখলা, অ্যান্সারটা নিজে নিজে মাথার মধ্যে চিন্তা করে নাও। আমি গাইড বেস পড়ালেখা করি নাই আসলে। মানে গাইড ছাড়া আমি নিজে পাশ করে আসছি, আমার ছোট ভাই গাইড, ও তো গাইড পড়ে না, ও গাইড ছাড়া খুব ভালো রেজাল্ট করে আসছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে এখন। মানে গাইডের ব্যাপারে ডিপেন্ডেন্সি, মানে এটা পুরোপুরি আমি মনে করি যে মানে ইফ ইউ আর ভেরি লেজি, তখন এই কাজটা হয়। মানে স্টুডেন্ট আসলে ম্যাক্সিমামই লেজি, ওরা একটু সময় দিব, একটু চিন্তা করব, এটা আসলে এরা করতে চায় না। বইগুলোর জন্য কত টাকা লাগবে এখন এক্স্যাক্টলি এই মুহূর্তে কোন বইয়ের কত দাম এটা আমার খেয়াল নাই, আহ, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। ফ্রি ইউটিউব রিসোর্সেস অ্যাভেলেবল, সেগুলোর রিসোর্স সাজেস্ট, মেডিশার্ক ওয়েবসাইটে যাও, মেডিশার্ক ওয়েবসাইটে আর্টিকেল সেগমেন্টে যাও, আর্টিকেল সেগমেন্টে দেখো স্টাডি গাইডলাইনগুলো দেওয়া আছে, মেডিসিন, সরি, অ্যানাটমি স্টাডি গাইডলাইন, ফিজিওলজি স্টাডি গাইডলাইন্স, বায়োকেমিস্ট্রি স্টাডি গাইডলাইন, ওই গাইডলাইন আর্টিকেলগুলোর মধ্যে তুমি হচ্ছে ইউটিউবের ফ্রি ভালো ভালো রিসোর্সের সন্ধান আমরা ওখানে লিখে দিয়েছি, যেইগুলো এগুলো ভালো ভালো রিসোর্স, চাইলে এগুলো চেক করতে পারবা। ঠিক আছে, মোটা দাগে কিছু প্রশ্ন ছিল, অ্যান্সার দিলাম। এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।